Hello everyone and welcome to 10 minute school live class. বছর ঘুরতেই আবারও আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত লাইভ ক্লাসের সময় চলে এসেছে এবং তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা যারা ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার জন্য একটা যুদ্ধে নেমেছো, তাদের সেই যুদ্ধে কিছুটা হেল্প করার জন্য, সহায়তা করার জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকে তোমাদের এই কেমিস্ট্রি লাইভ ক্লাসে আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামীম মুনতাজিদ আছে তোমাদের সাথে দুটো কেমিস্ট্রি ক্লাসে সঙ্গে থাকবো। প্রথম ক্লাসটি হবে সন্ধ্যা 7টায়। এটা হচ্ছে সমীকরণ বিষয়ক গণনার জন্য যে ক্লাসটি আমরা নিচ্ছি। তো এই প্রথম ক্লাসটাতে আমরা আলোচনা করব বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দিয়ে কি ধরনের ম্যাথ প্রবলেম আসতে পারে, এবং রাত 9টার ক্লাসে আজকে আমরা আলোচনা করব অনেকের বেশ ভয়ঙ্কর একটা টপিক, সেটা হচ্ছে জারণ ও বিজারণ। এই জারণ বিজারণ সংক্রান্ত আলোচনা আজকে আমরা রাত 9টার ক্লাসে জম্পেশ করব। তো আজকের এই ক্লাসটা কাদের জন্য খুব গুরুত্বপূর্ণ? প্রথমত তোমাদের মধ্যে যারা বুয়েটে পরীক্ষা দিতে চাও অথবা আদার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রুয়েট কুয়েট চুয়েটে পরীক্ষা দিতে চাও, তোমরা যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, অথবা সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিতে চাও, তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ইভেন যারা মেডিকেল পরীক্ষার্থী এবং একটি সেকেন্ড অপশন হিসাবে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, সেই সকল স্টুডেন্টের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসটা করলে তুমি বুয়েট ভর্তি পরীক্ষায় 30 থেকে 50 নম্বর কেমিস্ট্রি প্রশ্নে অ্যান্সার করে ফেলতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আজকের ক্লাসের টপিক থেকে অ্যাটলিস্ট 3 থেকে 5টা এমসিকিউ প্রবলেম থাকবে। সুতরাং দেরি না করে এক্ষুনি নিজের বন্ধুদের কাছে ক্লাসটি ছড়িয়ে দেওয়ার জন্য ক্লাসটিকে শেয়ার করো, এবং প্রথমেই তুমি কমেন্টে আমাদেরকে একটু জানিয়ে দাও কে কোন কোন ইউনিভার্সিটিকে টার্গেট করে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, কে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও। এক্ষুনি আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্ট কিছুক্ষণের মধ্যে পড়তে শুরু করব, এবং নিজের বন্ধুদেরকে এখনই ক্লাসটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দাও, যাতে করে আজকের ক্লাসে আমরা যে নতুন জিনিসটা শিখবো সেটা তুমি বন্ধুদের সাথে পরবর্তীতে গ্রুপ স্টাডি করে প্র্যাকটিস করতে পারো। মনে রাখবে আজকের ক্লাসটা এত গুরুত্বপূর্ণ কারণ আমরা তোমরা বইয়ের যে ম্যাথ প্রবলেমগুলো রয়েছে, যেগুলো তোমরা 10 মিনিট লাগে 2 পৃষ্ঠা জুড়ে করতে, সেই ম্যাথ প্রবলেমগুলোই আজকের ক্লাসে আমরা মাত্র 2 মিনিটে 3 লাইনে করা শিখবো। সো তোমরা ক্লাসটিকে শেয়ার করতে থাকো, এবং আমি প্রথমেই তোমাদের কয়েকজনের কমেন্টস পড়ে নেই, বিকজ আমিও চাই যেহেতু একটি লাইভ ক্লাস, তোমরা যত কমেন্ট করবে সেই কমেন্টে করা প্রশ্নগুলোর উত্তর আমি এখান থেকে বসে কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করব, এবং আমি তোমাদেরকে সবসময় উৎসাহিত করব ক্লাসে আমি ম্যাথ প্রবলেম সলভ করতে দিব। সেই প্রবলেমগুলোকে সলভ করে উত্তরটাকে কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। হাতের কাছে সুবিধার জন্য একটি ক্যালকুলেটর অবশ্যই রাখতে পারো। তোমরা যারা এখন ক্লাসটি দেখছো হাতের কাছে খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসো। যদিও আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করতে চাই সেটাও আমরা কিছুটা শেখার চেষ্টা করব। ইতোমধ্যে 350 স্টুডেন্ট আমাদের সাথে এই ক্লাসে উপস্থিত আছে, আমার দেখতে খুবই ভালো লাগছে। আমি একটু কমেন্টগুলো পড়ি। তানহা হাসান জানিয়েছে সে শেয়ার করে ফেলেছে। ওকে, সৃজনী দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো চান্স পেতে চায় তৌসিফ, অনিক, রুবেল চৌধুরী, রাজ, জাহিদ হাসান, নূর জান্নাত বুয়েটে চান্স পেতে চায়। থ্যাংক ইউ নূর জান্নাত, তোমার এত হাই অ্যাসপিরেশনের জন্য আশা করি তুমি চান্স পাবে। রাফিন হোসেন অনিক ডিউতে চান্স পেতে চায়। তারপরে আমাদের ঢাকা মেডিকেলে চান্স পেতে চায় আমির হামজা, এবং কিরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়। থ্যাংক ইউ। অনেকে বগুড়া থেকে অনেকে ক্লাস করছে, যেমন সোহান আমাদের কমেন্ট করেছে বগুড়া থেকে ক্লাস করছে। থ্যাংক ইউ। তোমরা ঢাকা বাংলাদেশের যে প্রান্ত থেকে ক্লাস করছো না কেন, আমরা এখনই ক্লাসে শুরু করব। যারা এখনো শেয়ার করে বন্ধুদেরকে জানাওনি, এক্ষুনি ক্লাসটিকে শেয়ার করো, কারণ আমরা এখন আমাদের প্রথম ক্লাস সমীকরণ বিষয়ক গণনা সেটা শুরু করতে যাচ্ছি। আমরা সমীকরণ বিষয়ক গণনা সেই জিনিসটা এক্ষুনি শুরু করব। প্রথমত মনে রাখবে আমাদের এই পুরো ক্লাসের আলোচনার জন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোল কি বা মোলের ধারণা। মোল কি বা মোলের ধারণা আমাদের অধিকাংশ ম্যাথ প্রবলেম করতেই আমাদের এই মোল জিনিসটাকে ব্যবহার করতে হবে। তো এই মোল জিনিসটার অনেকগুলো বের করার সূত্র রয়েছে। আমরা এখন প্রত্যেকটা সূত্রকে একটু একটু করে ঝালাই করে নিব বা মনে করে নিব। মোল বের করার আমি কয়েকটা ম্যাথ প্রবলেম এখন দেখব। প্রথমটা হচ্ছে তোমাকে বলা হলো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজিক্যাল টু কত মোল।
যে যে উত্তর দিতে পারবে এক্ষুনি কমেন্ট করা শুরু করো। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কত মোল? আর আমি তো এক্সপ্লেইন করি এটা কিভাবে বের করে। এটা হচ্ছে আমাদের খুব রুডিমেন্টারি নলেজ। প্রথমে আমি তোমাদেরকে কিছু কমন জিনিস বলে শুরু করতে চাই, যাতে করে সবাই যারা 2 বছর পড়াশোনা করনি তারাও ক্লাসটাকে ফলো করতে পারবে। আমি শুরু থেকে বলার চেষ্টা করি। এখানে আমাদেরকে ভর দেওয়া আছে। যদি কোনো কিছুর ভর দেওয়া থাকে তাহলে মোল বের করার সূত্র হচ্ছে n W/m। এই ডাব্লিউটা হচ্ছে আমাদের প্রদত্ত ভর এবং এই এম হচ্ছে আমাদের আণবিক ভর। তাহলে আমাদের সূত্র অনুসারে ডাব্লিউ দেওয়া আছে 10 গ্রাম, কারণ প্রদত্ত ভর হচ্ছে 10 গ্রাম। আর আণবিক ভর আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট কি। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করা খুব সহজ। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন 12, অক্সিজেন আছে 3টা, প্রত্যেকটার ভর হচ্ছে 16, তাহলে আসবে 100। তাহলে নিচে ভাগ যাবে 100 দিয়ে, কারণ 100 হচ্ছে তার আণবিক ভর। তাহলে অ্যান্সার আসে 0.1 মোল। বাহ, এটা খুব সিম্পল একটা প্রবলেম ছিল। তো আমরা খুব সিম্পল জিনিস দিয়ে প্রথমে ক্লাসটাকে শুরু করব। তো আমি একটু দেখি আরো। এই মুহূর্তে ক্লাসে 490 জন স্টুডেন্ট আছে। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের মধ্যে যারা ক্লাসটিকে এতক্ষণ যাবত শেয়ার করেছো। তোমরা যে বন্ধুদের কাছে 10 মিনিট স্কুলটাকে ছড়িয়ে দাও, এটাই 10 মিনিট স্কুলের সবচেয়ে বড় অর্জন। আমি তো আমাদের ভালোবাসা তোমাদের জন্য রাখলাম। আমি দেখতে পাচ্ছি জিম, সৌরভ, অমি, সাগর, আলমগীর, অনিক, আদনান, নকি, মিম, তোমরা সবাই আমাদের সাথে ক্লাসে কমেন্ট করে যাচ্ছ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের পরের সূত্রটা মোলের জন্য একটু দেখব। সেটা হচ্ছে 500 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এটা ইজিক্যাল টু কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এবার লক্ষ্য করে দেখো এইখানে কি ধরনের তথ্য তোমাকে দেওয়া আছে। তথ্য দেওয়া আছে 500 সেমি কিউব এবং 0.5 মোলার। তাহলে দেওয়া আছে তোমাকে একটি আয়তন এবং একটি ঘনমাত্রা। আয়তনকে আমরা আয়তনকে আমরা v দ্বারা প্রকাশ করি, ঘনমাত্রাকে আমরা s দ্বারা প্রকাশ করি। এই তোমাদের কি কখনো মনে হয়েছে ঘনমাত্রাকে কেন s দ্বারা প্রকাশ করে? ঘনমাত্রার ইংরেজি হচ্ছে কনসেন্ট্রেশন, তাহলে c দ্বারা প্রকাশ করতে পারতো, s দিয়ে কেন করে? কারণ ঘনমাত্রাকে বলা হয় দা স্ট্রেংথ অফ সলিউশন। স্ট্রেংথের s দিয়ে তাই ঘনমাত্রাকে আমরা প্রকাশ করি। তো এটা বের করার সূত্র হচ্ছে n s * v। s * v, আয়তন আর ঘনমাত্রাকে গুণ করতে হবে। তাহলে দেখো 500 সেন্টিমিটার কিউব ইন্টু 0.5 মোলার, 500 সেন্টিমিটার কিউব ইন্টু 0.5 মোলার। তুমি যদি এইভাবে গুণ করো, মনে রাখবে তোমার প্রবলেমটি সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে। এইভাবে গুণ করলে কিন্তু প্রবলেমটা ভুল হবে, কারণ সেন্টিমিটার কিউব বা মিলিলিটার রাখা যাবে না। অলওয়েজ মনে রাখবে এই আয়তনটাকে নিতে হবে লিটার এককে। তাই লিটারে নেওয়ার জন্য 500 কে 1000 দিয়ে ভাগ করব, তাহলে এইটা আসবে অ্যান্সার। তাহলে লক্ষ্য করো 500 1000 যদি ভাগ করি, এখানে আসে হাফ, তাহলে অ্যান্সার আসবে 0.25 মোল। তাহলে অ্যান্সার চলে আসবে 0.25 মোল। তাহলে আমরা একটু বলে দিই n = sv। আয়তন ঘনমাত্রার এই সূত্রে সবসময় মনে রাখতে হবে ভলিউমটা হবে লিটার এককে। তাই লিটার এককে নেওয়ার জন্য সেমি কিউব বা মিলিলিটার দেওয়া থাকলে তাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। তো আসো আমি আবার তোমাদের সাথে কিছুক্ষণ কমেন্টে রিপ্লাই করে দেখি তোমাদের মধ্যে মনে কি কি প্রশ্ন ইতোমধ্যে তোমরা কমেন্টে জাহির করেছো। আমাদের সাথে সৌমিক, শরীফ, আফরুজা, শুক্তি ক্লাসটিতে এই মুহূর্তে জয়েন করেছে। আমি দেখতে পাচ্ছি সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। শামীম আহমেদ, আরা, সৃজনী দত্ত, শ্রীফ, রুহুল, অমি, জিদান। ওকে, ওয়ান্ডারফুল। তোমরা অনেকে মাঝে মাঝে কমেন্ট করো ভাই ভিডিওটা ক্লিয়ার দেখা যায় না। এটা আসলে আমাদের এন্ডের না হয় তোমাদের ইন্টারনেট কানেকশনটা স্লো হতে পারে। সো কারো ভিডিও কিছুক্ষণ দেখা না গেলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। এটা আমাদের এন্ড থেকে কোনো প্রবলেম নেই, এটা আমরা এনশিওর করতে পারছি। ওকে, অনেকেই একজন উৎস বড়ুয়া জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছে? অনেক ভালো আছি তোমাদের সাথে এই সুন্দর ক্লাসটা করতে পেরে, এবং আমিও কিন্তু আরেকটা ফোন দিয়ে আমার এই লাইভ ক্লাসটি নিজে এখনই দেখতে পাচ্ছি এবং এখানে ভিডিওটা বেশ ক্লিয়ারই দেখা যাচ্ছে। তো আই ক্যান এনশিওর ইউ কোনো ভিডিওর টেকনিক্যাল প্রবলেম হচ্ছে না। সো আমরা আমাদের সেকেন্ড মোলের ধারণার প্রবলেমটা একটু দেখে নিলাম। আমাদের আজকের এই ক্লাসে আরেকটা প্রবলেম দেখতে হবে। 3 নম্বর যে মোলের ধারণাটা লাগবে
সেটা হচ্ছে এরকম 500 ml 500 ml কার্বন ডাই আর একটু কঠিন কিছু দেওয়ার চেষ্টা করি, এটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। ধরো 99 কিলো প্যাসকেল চাপে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 ml কার্বন ডাই অক্সাইড গ্যাস, এইটার মোল কত? এটা একটু কঠিন। 99 কিলোপ্যাসকেল চাপে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 ml কার্বন ডাই অক্সাইড গ্যাসে কত মোল, এবং এটা আজকে আমাদের অঙ্কে বারংবার লাগবে। তাকিয়ে দেখো কি কি তথ্য দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে গ্যাসের চাপ পি, তারপরে দেওয়া আছে গ্যাসের তাপমাত্রা টি, আরো দেওয়া আছে গ্যাসের ভলিউম ভি। তাহলে একটু দেখো পি টি ভি, তোমার কাছে বের করতে চাওয়া হচ্ছে গ্যাসের মোল নাম্বার এন। মনে আছে পিচ্ছিকালে একটা সূত্র পড়ে এসেছো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমরা কিন্তু এই সূত্র ব্যবহার করলে এই ম্যাথ করে ফেলতে পারি। তাহলে এটা করার জন্য আমাদের আসলে অনেক তথ্য উপাত্ত নিতে হবে। প্রথমত পি দেওয়া আছে 99 কিলো প্যাসকেল। তাকিয়ে দেখো আমরা জানি, তারপরে টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চিন্তা করো 30 প্লাস 273 মানে 303 কেলভিন। তারপরে ভলিউম দেওয়া আছে 500 ml, তাহলে এটা হচ্ছে 0.5 লিটার। আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই, আমার ml থেকে এটাকে লিটারে নিলাম। কারণ কি? কারণ আমরা আর এর মান ব্যবহার করতে চাই 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আমরা 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন এই এককটা ব্যবহার করতে চাই। অনেকে হয়তো এই নিচের অংশে লেখার কারণে দেখতে পাচ্ছ না, তাদের জন্য আমি একটু এখানে মুছে লিখে দিই। আর এর মান হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আমরা কেন লিটার এটিএম এককে ব্যবহার করলাম, কেন এসআই এককে না, এটার উত্তর দিচ্ছি। আমার এমএল কি? এমএল এর পূর্ণরূপ কি? মিলিলিটার। তুমি বুঝতে পারছো এটাকে সহজেই লিটার এককে নিয়ে যাওয়া যাচ্ছে। কিলো প্যাসকেলকে আমরা তাহলে এখন আর কিলো প্যাসকেল রাখতে পারবো না, আমাদের অ্যাটমসফেরিক প্রেসারে নিতে হবে। 99 কিলো প্যাসকেল, এটাকে এটিএম এ নেওয়ার উপায় হচ্ছে 99 কে 101.325 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা এটিএম হয়ে যায়। কিভাবে এটা হলো? কারণ আমরা জানি সবাই 1 এটিএম মানে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। তাহলে 90 চিন্তা করো 1 এটিএম ইজ ইকুয়াল টু 101.325 কিলো প্যাসকেল। তাহলে 1 কিলো প্যাসকেল ইজ ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই 101.325। আর যদি এখানে 99 কিলো প্যাসকেল নিই তাহলে এখানেও চলে আসবে 99। তাহলে 99 কে 101.325 দিয়ে ভাগ করলে আমরা টোটাল চাপ পি পেয়ে যাব। সো সেইভাবে আমরা পি ক্যালকুলেট করব। তাহলে সবকিছু পাওয়ার পরে তুমি মোল নাম্বার এন বের করতে পারবা পিভি ডিভাইডেড বাই আরটি দিয়ে। আই হোপ তোমাদের মধ্যে কেউ না কেউ ক্যালকুলেশন করেছো। আমি দেখি তোমাদের মধ্যে কে কত অ্যান্সার বের করতে পেরেছো। আমি তোমাদের প্রাপ্ত অ্যান্সারটাকেই এখানে সত্যি বলে লেখার চেষ্টা করব। আমি এই মুহূর্তে প্রায় 573 জনকে আমাদের এই লাইভ ক্লাসটিতে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, তোমরা আমার গর্ব যারা এতক্ষণ যাবত আমাদের ক্লাসে আছো। ওকে, আমি দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার অনেকেই বের করা শুরু করেছে। 1.96 মোল একজন দিয়েছে অ্যান্সার। আমার কথা আমি লিখেছে 0.0196 মোল, 0.019। আচ্ছা, এই অ্যান্সারটা অনেকবার পাওয়া গেল 0.0196। ওকে, থ্যাংক ইউ যারা পুরো কারেক্ট অ্যান্সারটা বের করতে পেরেছে। আই থিঙ্ক 0.0196 এরকম কিছু একটা অ্যান্সার আসবে, বাট অ্যান্সারটা তোমরা নিজেদের জন্য বের করো। আমরা তোমাকে দেখিয়ে দিলাম পি ভি আর সব দেওয়া আছে, তুমি এন এর মান কিভাবে বের করতে পারো। সো এখন একটু সামারি করি তোমাদের জন্য, এতক্ষণ যে আলোচনা হলো এই সামারিটা এখানে লেখা থাকবে। এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি, ডাব্লিউ বাই এম আর পিভি বাই আরটি। একটু মনে রাখো, আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে এসভি, প্রদত্ত ভর দেওয়া থাকলে ডাব্লিউ বাই এম, আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা চাপ আয়তন দেখা থাকলে পিভি বাই আরটি ব্যবহার করব। এই তিনটা সূত্র ছাড়া আমরা এই ক্লাস করতে পারবো না। তাই হাত জোর করে অনুরোধ করছি, এই তিনটা সূত্র ভালো করে বুঝছো কিনা আমাকে এক্ষুনি কমেন্টে জানাও। আমরা কমেন্টে আপনাদের ইয়েস লেখা দেখতে চাই। তো যারা যারা এই তিনটা ভালো করে বুঝতে পেরেছো আমাকে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। আমি দেখতে চাই কতজন আমার সাথে থেকে এতক্ষণ পর্যন্ত
অন্তত আমাদের এলিমেন্টারি নলেজটুকু পাস করেছো। আমরা কি করি, স্কুলে প্রথমে প্রাথমিক প্রাইমারি স্কুলে পড়ি, এরপর সেকেন্ডারিতে যাই। তো এটা ছিল আমাদের প্রাইমারি স্কুল লেভেলের পড়াশোনা আজকের ক্লাসে। এক্ষুনি আমরা সেকেন্ডারিতে উঠবো। তো সেকেন্ডারিতে উঠার আগে তোমরা সবাই আমাকে একটু এনশিওর করো যে কতজন আমাদের ক্লাসটা শিওরলি বুঝতে পেরেছো। এবং এখন থেকেই আমি দেখতে পাচ্ছি উৎস বড়ুয়া জানিয়ে দিয়েছে বুঝতে পেরেছে, ইয়েস ইমু জানিয়েছে সে ক্লাসটি বুঝতে পেরেছে। কারো যদি বুঝতে সমস্যা থাকে আমি আমার ম্যাথ প্রবলেম করার সময় আরেকবার টপিকটা বুঝাবো। তো আমরা এখন আমাদের প্রথম গাণিতিক সমস্যায় পদার্পণ করব, এবং এই গাণিতিক সমস্যাটা বেশ বড় একটা প্রবলেম। তো আসো আমরা এই ম্যাথ প্রবলেমটাকে এখন একটু সলভ করে দেখার চেষ্টা করি। আমি তোমাদের জন্য প্রশ্নগুলো আগেই একটা কাগজের মধ্যে লিখে রেখেছি যাতে করে সময় বেঁচে যায় আমাদের ক্লাসে প্রশ্ন লেখার। প্রথমে সবাই মনোযোগ দিয়ে প্রশ্নটা কিছুক্ষণ পড়ে ফেলো। আমি তোমাদেরকে সবাইকে কিছুক্ষণ টাইম দিচ্ছি, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলো, কারণ প্রশ্নটা ভালো করে না পড়া হলে তুমি প্রশ্নটা সলভ করতে পারবে না। সবাই আমাকে একটু জানিও যে আমার হাতের লেখা বোঝা যাচ্ছে কিনা, আমি নিজেও একটু দেখার চেষ্টা করি। সো তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি এই প্রশ্নটা একবার পড়ে নেওয়ার জন্য। ইয়েস, ওকে, যারা যারা বলেছো রিপিট করো লাস্ট পার্টটুকু, আমি এই ম্যাথটা সলভ করার সময় রিপিট করব আমরা। গুড, ভেরি গুড। তাহলে আসো আমরা এখন আমাদের এই ম্যাথ প্রবলেমটাকে একটু সলভ করব। সবাই একটু 30 সেকেন্ড সময় নিয়ে আমরা এই ম্যাথ প্রবলেমটা পড়ে ফেলি। লক্ষ্য করে দেখো এখানে কি লেখা আছে। আমাকে একটু সবাই কমেন্টে জানাবা তোমরা এই লেখাটুকু দেখতে পাচ্ছ কিনা। ইয়েস, আমি অনেকে কমেন্ট দেখতে পাচ্ছি, তানভীর হোসেন অমি, মুরাদ প্রতীক, সাইমা তাসনিম অনেকেই জানিয়েছে ভাইয়া অনেকে ক্যামেরাটার প্রবলেম করছে। ওকে, তাহলে আমি একটা কাজ করি, যেহেতু ক্যামেরাটা একটু প্রবলেম করছে আমি এই কাগজটা না করে বড় হাতে প্রবলেমটাকে এখানে লিখে দিব। আই গেস তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু ক্যামেরাটা প্রবলেম করছে, আসলে আমরা এই প্রবলেমটাকে এখানে হাতে লিখে ফেলি, তাহলে আমাদের জন্য কাজটা করা অনেক ইজি হয়ে যাবে। সবাই আমি প্রশ্নটা লিখতে লিখতে নিজের খাতায় প্রশ্নটা লিখে ফেলো। সবাই লেখো, সবাই আমার সাথে সাথে প্রশ্নটা লিখে ফেলো। আমরা এইখানে যে প্রবলেমটা সলভ করব, এই প্রবলেমটা নরমালি যদি আমি বইতে করতে যাই আমার 2-3 পেজ জায়গা লাগতে পারে। সো আমরা কিভাবে এই অঙ্কটা 1 সেকেন্ডে করে ফেলতে পারি সেই জিনিসটাই আমরা আজকে এই আলোচনা থেকে দেখার চেষ্টা করব। তো সবাই একটু আমার সাথে প্রশ্নটা লিখে ফেলো। প্রশ্নটা যদি একবার তুমি বুঝতে পারো তাহলে এই ম্যাথগুলো সলভ করা আমাদের জন্য কোনো রকম সমস্যাই হবে না। বেসিক্যালি এটা করা খুবই সহজ একটা প্রসেস আছে, কোনো সমীকরণ আমরা লিখব না এবং তারপর আমি ম্যাথটা সলভ করতে পারবো। ওকে, আমি তোমাদের জন্য প্রশ্নটাকে সুন্দর করে এই জায়গাটাতে লিখে দিয়েছি। আমি তোমাদের জন্য একটু দেখে নিই যে কারো যদি স্ক্রিনে এখনো দেখতে সমস্যা আছে কিনা। তোমরা আমাকে কন্টিনিউয়াসলি জানাবে যে ভাই কোথাও দেখতে সমস্যা হচ্ছে কিনা, যাতে করে আমি তোমাদের জন্য আরো ভালো করে জিনিসটা লিখে দিতে পারি। ইয়েস, তোমরা সবাই অ্যাপ্রিশিয়েট করছো লিখা, তো আমরা এই কাগজগুলো আর ব্যবহার করছি না, বরং আমরা এখন রেগুলারলি লিখে যাব। ওকে, আসো আমরা প্রবলেমটা সলভ করতে শুরু করি। তোমরা যেভাবেই প্রবলেমটা সলভ করে অভ্যস্ত কিনা আমি জানি তোমরা সলভ করতে পারবে সময় দিলে, বাট ভর্তি পরীক্ষার বড় ব্যাপার হচ্ছে তুমি যে অঙ্কটা করার জন্য আগে 5 মিনিট সময় পেতে এখন সময় পাবে 40 সেকেন্ড, 45 সেকেন্ড। সো কিভাবে অল্প সময়ে কাজটা করা যায় আমি সেটাই তোমাদেরকে দেখাবো। সো সবাই আমার সাথে একটু জয়েন করবে এবং এতদিন পর্যন্ত যা শিখেছো আপাতত সেটাকে ব্যবহার করবো না, আমরা একটু নতুন কিছু ব্যবহার করব। লৌহ বা আয়রন নিয়ে আমরা আজকে ডিল করছি। লৌহকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও এত কিলো প্যাসকেল চাপে 250 ডেমি কিউব হাইড্রোজেন প্রস্তুত করে। তাহলে ঘটনা কি ঘটতেছে দেখো, লৌহ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে কি তৈরি করবে তুমি খুবই বুঝতে পারছো কি হবে, ফেরাস সালফেট তৈরি হবে এবং হাইড্রোজেন তৈরি হবে।
জিনিসটা এতখানি সহজ। লৌহ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ফেরাস সালফেট এবং হাইড্রোজেন তৈরি করবে। এখন চিন্তা করে দেখো, বিক্রিয়া করে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 99.99 কিলোপ্যাসকেল চাপে এতখানি হাইড্রোজেন প্রস্তুত করে। জানতে চাওয়া হয়েছে লৌহের ভর কত, বা এই লৌহটার ভর কত। তোমাদের কাছে প্রশ্ন করছি, আমাকে কমেন্টে উত্তর জানাতে হবে। এই বিক্রিয়াতে 4টি জিনিস আছে, লৌহ, সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট এবং হাইড্রোজেন। এই 4 জনের মধ্যে 2 জনকে নিয়ে এই প্রশ্নে কথা বলা হচ্ছে। কমেন্ট করে জানাতে হবে কোন 2 জনকে নিয়ে এই প্রশ্নে কথা বলা হচ্ছে। কারণ মূল পরীক্ষাতে না তোমাকে এই বিক্রিয়াটাও আর লেখা লাগবে না, ম্যাথটা করাটা এতটাই সহজ। মূল পরীক্ষাতে তোমাকে এই বিক্রিয়াটাও লেখার দরকার হবে না। সো সেটা বুঝতে হলে আগে একটু আমাকে কমেন্ট করে জানাও, এই প্রশ্নে এই 4টার মধ্যে কোন 2টি রিয়েজেন্ট বা কোন 2টা কেমিক্যাল নিয়ে প্রশ্নটাকে করা হয়েছে। আমি তোমাদের উত্তর দেখে তারপর তোমাদের হেল্প নিয়ে এই অঙ্কটাকে বলবো। ইয়েস, সাফিন ওয়াসির অ্যান্সার কারেক্ট হয়েছে, আয়রন হাইড্রোজেন। ভাস্কর দে বলেছে হাইড্রোজেন, গুড। রেডিয়েন্ট রিয়া বলেছে আয়রন। ফারজানা ইমা বলেছে আয়রন এন্ড হাইড্রোজেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতটুকু বুঝতে পেরেছো, যেখানে কথা বলা হচ্ছে শুধু আয়রন এন্ড হাইড্রোজেনকে নিয়ে, শুধুমাত্র আয়রন এন্ড হাইড্রোজেনকে নিয়ে। তাহলে আমরা একটু দেখি কি করব। আমরা যেই 2 জনকে নিয়ে কথা বলা হচ্ছে তাদের 2 জনের নাম লিখবো, আয়রন এন্ড হাইড্রোজেন। চুপচাপ করে তাদের নাম লিখবো, কোনো কথা বলবো না। আয়রন এন্ড হাইড্রোজেন এই 2টাকে নাম লিখবো, তাদের মাঝখানে একটা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব। এই ইকুইভ্যালেন্ট দিয়ে সমান বোঝায় না, বোঝায় সমতুল্য। এবং তাদের নিচে লিখবো NV। কারণ ও আচ্ছা, আমি সরি, একটু ভুল লিখে ফেলেছি। NE is equivalent to NE, NV না, N into E is equal to N into E। এই জিনিসটাই আমাদের আজকের ক্লাসের নতুন জিনিস। আমরা এইটা দিয়ে কিভাবে ম্যাথটা সলভ করতে পারি এটা একটু বুঝবো। N into E is equivalent to N into E। তো এই দুটো যে ইকুইভ্যালেন্ট, এটা কিভাবে আমরা বুঝবো? প্রথমত N মানে কি? মোল সংখ্যা আমরা বুঝতে পারি। এখন আমরা জানি মোল সংখ্যা বের করার জন্য অনেক সূত্র আছে। আমরা একটু আগে শিখেছি N is equal to W by M, S into V, আর শিখেছি PV by RT, তাই না? আমাকে প্রথমে তোমরা কমেন্ট করে জানাও, আয়রনের মোল সংখ্যা ব্যবহার করার জন্য, আয়রনের মোল সংখ্যা বের করার জন্য কোন সূত্রটা এই 3টার মধ্যে ব্যবহৃত হবে? আয়রনের মোল সংখ্যা বের করার জন্য এই 3টার মধ্যে কোন মোলের সূত্রটি ব্যবহৃত হবে? এই প্রশ্নটা করে যদি এইটা বুঝতে পারো, ম্যাথ করাটা সমস্যা না। মনে রাখবে, ম্যাথ সলভ করাটা ইজি, টাফ হচ্ছে প্রশ্নটা বুঝতে পারা। তা আমি তোমাদের কমেন্টের জন্য এক্ষুনি আবার ছাপিয়ে পড়ছি দেখার জন্য। আমার অসংখ্য স্টুডেন্ট জয়েন করেছে ক্লাসের মধ্যে। সাবিহা সাবাকে আমি দেখতে পাচ্ছি, সাকিব রাতুল আছে, আজকে মালিহা উলফাত আমাদের সাথে এই ক্লাসে আছে। হ্যাপি বার্থডে মালিহা, আমি জানি আজকে বার্থডে। তারপরে আজিজুল হাকিম নীরব কারেক্ট অ্যান্সার দিয়েছে, কিয়াম আহমেদ কারেক্ট অ্যান্সার দিয়েছে, আসিফ ইসলাম কারেক্ট অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ। ওকে, আমি অনেককে কারেক্ট অ্যান্সার দিতে দেখছি। আয়রনের ভর বের করতে বলা হয়েছে, আয়রনের ভর বের করতে বলা হয়েছে। তাহলে অবশ্যই এই N এর জায়গায় আমরা এখন লিখব W by M, কারণ ভর বের করতে বলা হলে আমরা W by M এই সূত্রটাকে ব্যবহার করি। তাহলে ভরের বদলে আমরা এখানে N এর বদলে মুছে সেখানে তাই লিখতেছি W by M। আমরা N টাকে সরাই এখানে W by M লিখলাম, কারণ আয়রনের ভর বের করতে হবে। হাইড্রোজেনের তাপমাত্রা, চাপ, আয়তন দেওয়া আছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে সূত্র ব্যবহার করব PV by RT। আমরা এইখানে ব্যবহার করেছি W by M, এর কারণ আয়রনের ভর দেওয়া আছে এবং তার জন্য N is equal to W by M। হাইড্রোজেনের PVT, এই আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, তাই এখানে PVT দেওয়া আছে। আমরা সেই জিনিসগুলোকে বসিয়ে দিচ্ছি। আমি একটু ম্যাথ প্রবলেমটাকে আরেকবার দেখে নিতে চাই। ওকে, নাইস। ওকে, সো PV by RT এই আমরা ইকুয়েশন বসিয়ে ফেললাম। এখন আমার এখানে মান বসাতে হবে। মান বসানোর আগে একটু বলে দিই, এইখানে আমরা একটা নতুন জিনিস ব্যবহার করছি, E। এই E এর একটা নাম আছে, E কে বলা হয়ে থাকে
তুল্য সংখ্যা, কে বলা থাকে তুল্য সংখ্যা। আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদের মধ্যে কয়জন তুল্য সংখ্যার নাম আগে শুনেছো। তুল্য সংখ্যাটা অনেকে মুখস্থ করে, মানুষ একটা চার্ট বানায় ভর্তি পরীক্ষার সময় এবং তুল্য সংখ্যার সংখ্যা মুখস্থ করে। তা আমরা তোমাকে তুল্য সংখ্যা মুখস্থ না করিয়ে একটু বুঝে বুঝে লেখার চেষ্টা করব, তুল্য সংখ্যা কিভাবে বুঝে বুঝে বের করা যায়। আমি তোমাদের কমেন্টগুলো আরেকবার সেটা শুরু করার আগে দেখে নিতে চাই। আমার খুবই ভালো লাগছে যে তোমরা যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত আমাদের সাথে ক্লাসটাতে উপস্থিত আছো এবং তুল্য সংখ্যা করেছো। ইয়েস, আমি দেখেছি রেডিয়েন্ট রিয়াদ অনেকে ও শুনেছে, সিয়ামও শুনেছে, রাহাত খান আমাদের শুনেছে। রাহাত খান বলেছে ভাইয়া কমেন্ট পড়ছেন না কেন, সরি আমি আসলে কমেন্ট পড়ে মনোযোগ দিচ্ছি। ইয়েস, উৎস বড়ুয়া জানিয়েছে ফার্স্ট শুনলাম। যারা ফার্স্ট শুনছো তাদের জন্য আমি একটু বলি তুল্য সংখ্যা জিনিসটা কি। সবাই আমার সাথে মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এইখানে আয়রনের জারণ মান হচ্ছে 0, কারণ আয়রন কোনো কিছুর সাথে বিক্রিয়া করেনি। আয়রনের যোজনী বা জারণ মান যদি বলতে চাও যদি, সেটা হচ্ছে 0। আর এখানে আয়রনের জারণ মান +2। তাহলে দেখো এখানে 0 আর এখানে হচ্ছে +2, তাহলে এই বিক্রিয়াতে চেঞ্জ কত হলো? 0 হয়ে গেল 2, তাহলে জারণ মানের চেঞ্জ হচ্ছে 2। তাহলে এইখানটাতে এই আয়রনের তুল্য সংখ্যা হবে 2। তুমি 0 থেকে 2 হলো, তাই এখানে আয়রনের তুল্য সংখ্যাও হবে 2। তার মানে চেঞ্জটা হচ্ছে মূল জিনিসটাকে প্রকাশ করবে। চেঞ্জটা পুরো জিনিসটার কতখানি পরিবর্তন হলো সেটা দিয়ে আমরা সবকিছু বুঝতে পারবো। এইবার তোমাদেরকে বলে দেখি, দেখো এইখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের চার্জ হচ্ছে +1, এইখানে হয়ে যাচ্ছে 0। তাহলে +1 থেকে 0 হলো। তোমার মনে হতে পারে এখানে হয়তো তুল্য সংখ্যা তুল্য সংখ্যা হবে 1, কারণ 1 থেকে এটা 0 হলো, 1 হবে। এইখানটাতে একটু ঝামেলা। একটু তাকিয়ে দেখো, প্রথম প্রবলেমে আয়রন ছিল 1টা, বাট এখন হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন তো এখানে আছে 2টা। তাহলে +1 থেকে 0 হলো, পরিবর্তন হচ্ছে 1। এটা তো একটা হাইড্রোজেনের জন্য, যেহেতু হাইড্রোজেন আছে 2টা, এর তুল্য সংখ্যা হয়ে যাবে 2। আমি এই জিনিসটা আরেকবার রিপিট করব, কারণ এইটা আমাদের স্টুডেন্টরা বুঝতে পারে না। +1 থেকে যে 0 হলো, এটা হচ্ছে একটা হাইড্রোজেনের চার্জের পরিবর্তন। যেহেতু হাইড্রোজেন এখানে H2 2টা আছে, তাই এখানে তুল্য সংখ্যাটা হবে 2। আমাকে একটু কমেন্ট করে বুঝাতে হবে যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। প্রথমটাতে আমরা কি করেছি দেখো, 0 থেকে +2 হয়েছে, যেহেতু আয়রন একটাই, তাহলে 2 × 1 মানে 2 লিখে দিলাম। আর সেকেন্ডটাতে হাইড্রোজেন এখানে +1, হাইড্রোজেন পরে হয়ে গেছে 0, তাহলে পরিবর্তনটা হচ্ছে মাত্র 1। একটা হাইড্রোজেনের জন্য 1 পরিবর্তিত হয়, হাইড্রোজেন যেহেতু 2টা H2, তাহলে এখানে পরিবর্তন হবে 2। তাহলে তুল্য সংখ্যা জিনিসটা কি? একটা বিক্রিয়ার বাম থেকে ডান দিকে যেতে তার চার্জের সমগ্র পরিবর্তনটা। সমগ্র বলা হয়েছে কারণ একটা অণুতে যদি 2টা পরমাণু থাকে, প্রত্যেকটা পরমাণুর চার্জের পরিবর্তনটাকে তোমার তুল্য সংখ্যা ক্যালকুলেশনের সময় বলতে হবে। আমি একটু আপনাদের কমেন্ট পড়ে দেখবো, কারণ আমি চাই কন্টিনিউয়াসলি তোমরা যখন বুঝতে পারছো না আমাকে যাতে কমেন্টে সেই জিনিসটা জানাও। থ্যাংক ইউ যারা বুঝেছো। যেমন আমি দেখতেছি রেজওয়ান হোসেন, কিয়াম আহমেদ, মিনহাজ উদ্দিন, ও একটু প্রবলেম বুঝছে, আমি ওটা আবার বুঝছি। ইয়েস, তো যারা জিনিসটা বুঝতে পারছো তাদেরকে ধন্যবাদ, আর যারা বুঝেনি তো আমি আরেকবার এক্সপ্লেইন করি। আয়রন এখানে হচ্ছে 0 আর এখানে 2, 0 থেকে 2 কত পরিবর্তন? 2, তাই এখানে 2 লিখবো। হাইড্রোজেন এখানে +1, এখানে হচ্ছে 0, তাহলে পরিবর্তন কত? 1। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। একটা হাইড্রোজেনের জন্য 1 পরিবর্তিত হয়, তাহলে 2টা হাইড্রোজেনের জন্য 2 পরিবর্তিত হয়, তাই এখানে 2 দ্বিগুণ করলাম। এখনো না বুঝলে আমরা আরো কয়েকটা ম্যাথ করলেই তোমরা জিনিসটা বুঝতে পারবে, এত ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব সহজ একটা ব্যাপার। এখন আমাদের কাজ হচ্ছে 2 যেহেতু লিখে ফেলেছি, এখানে আমরা বাকি অঙ্কগুলো ডাটা বসাবো। আয়রনের W আমি বের করতে চাই, আর নিচে বসবে 55.55, কারণ আয়রনের আণবিক ভর হচ্ছে 55.55। হাইড্রোজেনের চাপ দেওয়া আছে দেখো 99.99 কিলো প্যাসকেল। আমরা জানি এটাকে কিলো প্যাসকেলে আমরা বসাতে পারবো না, এই ম্যাথটাকে আমরা আরেকটু বড় স্পেস নিয়ে এখন করার চেষ্টা করব। আসো দেখো, আমরা এতক্ষণের আলোচনা থেকে বুঝেছি আয়রন ইজ ইকুইভ্যালেন্ট টু হাইড্রোজেন। তারপর আমরা বুঝলাম W/me ইজ ইকুয়াল টু হবে PV/RT ইনটু E। এরপরে আমরা দেখলাম আয়রনের ভর বের করব। আয়রনের আণবিক ভর হচ্ছে
55.85। আয়রনের তুল্য সংখ্যা হচ্ছে 2 এখানটাতে এই ম্যাথের জন্য। হাইড্রোজেনের চাপ 99 দেওয়া আছে, কিন্তু 99.99 কে আমরা জানি 101.325 দিয়ে ভাগ করতে হবে, এটাকে আমরা এটিএম এ নিতে হবে। ভলিউম দেওয়া আছে 250 ডেমি কিউব, আমরা জানি ডেমি কিউব আর লিটার একই জিনিস, তাহলে 250 লিটার লিখে দিব। আর এর ভ্যালু হচ্ছে 0.0821 হবে, এবং টেম্পারেচার হবে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে আমরা বুঝতে পারছি 300 কেলভিন, আর এখানে হবে 2। আই গেস 2 কাটা যাবে, তোমরা যদি এরপরে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো W এর একটা মান পেয়ে যাবে। তোমরা সবাই কষ্ট করে W এর মানটা বের করো এবং আমাকে একটু জানিয়ে দাও। আমি ইতিমধ্যে দেখেছিলাম যে অনেকেই কিন্তু কমেন্টে জানিয়ে দিয়েছো W এর মান কত। যাদের মনে প্রশ্ন আছে কেন চাপ 101.325 দিয়ে ভাগ হলো, আমি একটু বলতে চাই। আমরা এখানে R এর মান ব্যবহার করেছি 0.0821, যেটা লিটার অ্যাটমসফিয়ার একক। লিটার অ্যাটমসফিয়ার এককে ব্যবহার করতে হলে আমার চাপটাকে এটিএম ইউনিটে নিতে হবে। আমার চাপ দেওয়া আছে কিলো প্যাসকেলে, তাই আমরা 101.325 দিয়ে ভাগ করে সেটাকে এটিএম এ নিয়ে গিয়েছি। তারপরে আমাদের ভলিউমটা দেওয়া ছিল 250 ডেমি কিউব। মনে রাখবে 1 ডেমি কিউব ইকুয়াল টু 1 লিটার, তাহলে 250 ডেমি কিউব আর লিটার একই জিনিস, আমরা সেটা বুঝতে পেরেছি। তোমাদের যে সকল বন্ধু এখনো এই ক্লাসটায় এসে উপস্থিত হয়নি তাদেরকে নিয়ে আসার জন্য তোমরা এই ক্লাসটিকে এক্ষুনি শেয়ার করে দিতে পারো, যারা এখনো শেয়ার করোনি, যাতে করে 10 মিনিট স্কুলটা তোমাদের মতন স্টুডেন্টদের কাছে বিনামূল্যে পৌঁছে যায়। সেই জন্য তোমরাও আমাদেরকে হেল্প করতে পারো। আমি অনেকে, যেমন আমার কথা আমি, সে অ্যান্সারটা লিখে দিয়েছে 559.42 গ্রাম। আই গেস সবারই এইরকম একটা অ্যান্সার চলে আসছে, 558, 559 এইরকম একটা অ্যান্সার চলে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদেরকে যা অ্যান্সারটা জানিয়ে। ওকে, আমি দেখতে পাচ্ছি কুহেলিকার অন্তরাগে ও কাজ করছে। ঈশা খান জানিয়েছে ভাইয়া আজকে আমি প্রথম ক্লাস করতে আসছি। থ্যাংক ইউ ঈশা, তোমার মতন এরকম অসংখ্য স্টুডেন্ট আমাদের আজকে প্রথম ক্লাস করতে আসছে। তোমাদের মধ্যে কারা কারা প্রথম আজকে ক্লাস করছো তোমরা একটু কমেন্টে লিখো ফার্স্ট, আর কারা কারা আগেও ক্লাস করেছো তারা লিখো ওল্ড স্টুডেন্ট, তাতে করে আমরা একটু বুঝতে পারি কে আমাদের আজকে নতুন স্টুডেন্ট আর কে পুরাতন স্টুডেন্ট, একটু আমাদেরকে জানিয়ে দাও। ইয়েস, আমি দেখতে পাচ্ছি তাসমিয়া ইসলাম নীলিমা কারেক্ট অ্যান্সার করেছে। সাকিব রাতুল তার অ্যান্সার কারেক্ট হয়েছে। মাহফুজুর রহমানের অ্যান্সার কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের আজকের এই ক্লাসটাতে কমেন্ট করে করে পার্টিসিপেট করেছো। যেমন আমি কন্টিনিউয়াসলি তোমাদের কমেন্টের বন্যায় বসে যাচ্ছি, আই হোপ তোমরা সেটা কন্টিনিউ করবে। এইবার সবচেয়ে মজার ব্যাপার দেখো, এই অঙ্কটা করতে তোমাদের এককালে 1 পেজ ভর্তি ম্যাথ করা লাগতো, এখন সেটা না করে তুমি শুধুমাত্র বোঝানোর চেষ্টা করব। আমরা মাত্র শুরু করেছি, আমরা আরো অ্যাট লিস্ট 10টা অঙ্ক আজকের ক্লাসে সলভ করব এবং আস্তে আস্তে সময় কম লাগবে। তো তুমি যদি তোমার বন্ধুকে সেটা শেখাতে চাও, কন্টিনিউয়াসলি ক্লাসটা শেয়ার করতে থাকো নিজের বন্ধুদের সাথে। আসো আমরা আমাদের পরবর্তী প্রবলেমটাতে প্রবেশ করি। আমাদের পরবর্তী প্রবলেমটার জন্য আমরা এখন চলে যাচ্ছি। আমি তোমাদের সুবিধার্থে প্রবলেমটাকে লিখে দিব, কারণ লিখে দিলে অনেক ইজি হবে। ওকে, আমাদের ইন্টারনেট কানেকশনটা ঠিক হয়ে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের কিছুক্ষণের জন্য ইন্টারনেট কানেকশনের কিছুটা সমস্যা এসেছিল। এখন আমরা সেটা সলভ করে আবারও ক্লাসটিতে ফেরত এসেছি। তোমাদের অনেক বন্ধু যারা এতক্ষণ ক্লাসে ছিল তাদেরকে একটু ডেকে ডেকে ফেরত আনতে হবে, কারণ আমরা কিন্তু আবারও এই ক্লাসটিকে শুরু করে ফেলেছি। সো যারা এতক্ষণ ক্লাসে ছিল তাদেরকে ফেরত আনার জন্য এবং তাদেরকে একটু জানিয়ে দাও শেয়ার করে বা তাদেরকে পার্সোনালি চিনলে, যাতে করে এখন আবার আমরা ক্লাসটা শুরু করতে পারি। সো আমি তোমাদের জন্য কিছুক্ষণ ওয়েট করছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই ক্লাসটাতে আবার ফেরত আসো। এবার আমরা আমাদের সমীকরণ বিষয়ক গণনার দ্বিতীয় প্রবলেমটাতে করব, যেখানে আমরা দেখব একটা বিক্রিয়ার বদলে দুইটা বিক্রিয়া থাকলেও আমাদের ওই আগের মেথডে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। আগে আমাদের বিক্রিয়া দেওয়া ছিল মাত্র একটা বিক্রিয়া, তো মাত্র 3 লাইনে সলভ করা গেল। হোয়াট অ্যাবাউট আমরা যদি দুইটা বিক্রিয়া নিয়ে কাজ করি, তখন কি হবে? সেই ক্ষেত্রে এভাবে আমরা কিভাবে প্রবলেমটাকে সলভ করব সেটাই আমরা জানবো। সো সবাই আমাদেরকে, আমি এখন দেখতে পাচ্ছি আমাদের ইন্টারনেট কানেকশন ঠিক হয়ে গেছে। যে সকল বন্ধু বান্ধব ক্লাস থেকে তখন বের হয়ে গিয়েছিল, প্লিজ
তাদেরকে একটু শেয়ার করে জানিয়ে দাও, যারা এখনো শেয়ার করেনি শেয়ার করে জানিয়ে দাও যাতে করে ক্লাসটা শুরু করতে পারি। ইয়েস, আসেন আমরা আবার ক্লাসটাতে শুরু করি। তাহলে এবার লক্ষ্য করে দেখো, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করব। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ডাব্লিউ দেওয়া আছে। এই উত্তপ্ত করে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাবো তাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু কস্টিক সোডা লাগে। আমরা একটু কমেন্টে জানতে চাই, আপনারা কি বলতে পারেন কস্টিক সোডার রাসায়নিক নাম কি? কোন জিনিসটাকে কস্টিক সোডা বলে এটা জানা লাগবে, কারণ বেশ কিছু গাণিতিক সমস্যাতে ডিরেক্ট নাম না বলে ঘুরিয়ে পেঁচিয়ে তাদের নাম তোমাকে বলা হবে। যেমন কস্টিক সোডা লাগবে, এটা তোমাদেরকে বলা হলো। সো তোমাকে কস্টিক সোডার রাসায়নিক নাম জানতে হবে। যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা সুন্দর পরিচিত নাম আছে, যেটা হচ্ছে চুনা পাথর। তো একইভাবে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি কস্টিক সোডা যে এটার রাসায়নিক নামটা কি। আমি তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি কস্টিক সোডার রাসায়নিক নামটা কি। এবং যে সকল বন্ধু বান্ধব গুলো ক্লাসে হারিয়ে গিয়েছিল তাদেরকে কন্টিনিউয়াসলি আমরা ডেকে নিয়ে আসি। ইয়েস, নুসরাতি নিশি, তার অ্যান্সার কারেক্ট হয়েছে। আব্দুল সালাম, উৎস বড়ুয়া, আরিফ বিন আব্দুল্লাহ, মানিলা রহমান, মামুন রশিদ, ওয়াহেদ চৌধুরী, হান্টার জেনিক্স, মাসুদুর রহমান সৌরভ, আমার কথা আমি, নীলিমা, তোমাদের প্রত্যেকের অ্যান্সার কারেক্ট হয়েছে। কস্টিক সোডা তার আসল নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমাদের কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে সেটা বুঝতে হবে। প্রথম প্রশ্ন, এই প্রশ্ন পরে আমাকে একটু বলার চেষ্টা করেন যে এই পুরো ম্যাথে দুইটা মাত্র রাসায়নিক পদার্থের জন্য তথ্য উপাত্ত দেওয়া আছে, সেই রাসায়নিক পদার্থ দুইটা কি? এখানে অনেকের নাম বলা হয়েছে। দেখো, এখানে ক্যালসিয়াম কার্বনেটের কথা বলা আছে, কার্বন ডাই অক্সাইডের কথা বলা আছে, সোডিয়াম কার্বনেটের কথা বলা হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলা হয়েছে। এই চারটার মধ্যে দেখবা, চারটা না, এখানে 100টা থাকলেও দুইটার জন্য তোমাকে মূলত তথ্য উপাত্ত দেওয়া হবে বা ডেটা দেওয়া থাকবে। তো কোন দুইটার জন্য ডেটা দেওয়া আছে সেটাই আমি আপনাদের কাছে জানতে চেয়েছি। আই হোপ তোমরা সেটার উত্তর অনেকেই হয়তো ইতোমধ্যে দেওয়া শুরু করেছো। এন্ড আই ক্যান সি আমাদের হারিয়ে যাওয়া ভিউয়াররা আবার ফেরত আসছে, তার মানে তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লাসটা শুরু হয়েছে। ইয়েস, আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে স্বর্গের অপসুরি জিজ্ঞেস করেছে। আদনান ইশতিয়াক বলেছে ভাইয়া কমেন্ট পড়েন না কেন? ভাইয়া আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করছি হাজার হাজার কমেন্টের মধ্যে থেকে পড়ার। প্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে ইফতেকারুল কবির জুনায়েদ, বাট জুনায়েদ তোমার অ্যান্সারটা একটু ছোট্ট অংশে ভুল আছে, চেক করে দেখো। ধ্রুব, তোমার অ্যান্সার এখনো কারেক্ট না। সাদিকুর রহমান খান ইজ দ্য ফার্স্ট ওয়ান যে 100% কারেক্ট অ্যান্সার দিয়েছে। এরপর রিনি কারেক্ট অ্যান্সার দিয়েছে, তানবীর হোসেন অমি কারেক্ট অ্যান্সার দিয়েছে, নীলিমা কারেক্ট অ্যান্সার দিয়েছে, লামিয়া নূর কারেক্ট অ্যান্সার দিয়েছে। নূর দৃষ্টি আমাদের সাথে এই মুহূর্তে ক্লাসটি দেখছে। সৌমিক আহমেদ অনেকের অ্যান্সার কিন্তু একটু ভুল হয়ে গেছে, বাট মাহফুজুর রহমানের অ্যান্সার কারেক্ট, মোহাম্মদ আদনানের অ্যান্সার কারেক্ট। যারা আমাদের সাথে কন্টিনিউয়াসলি ক্লাসটিতে আছো এবং কারেক্ট অ্যান্সার দিচ্ছ, তোমরা আমার অভিনন্দন গ্রহণ করো। বিকজ বাংলাদেশে আমরা এত সহজে কোন রকম টাকা পয়সা খরচ করা চাই যে ক্লাস নিতে পারছি, এর আনন্দটা তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমার অনেক সময় অনেক ভালো লাগে। আর মাঝে মাঝে একটু ইন্টারনেটের বিপর্যয় ঘটতেই পারে, বা তাতে মন ক্ষুণ্ণ না করে একটু ধৈর্য ধরতে হয় এবং বারবার ফিরে আসতে হয় আমাদের ক্লাসটাতে। ওকে, এখন বেশ ক্লিয়ার দেখা যাচ্ছে। চলে আসি আমরা ক্লাসটা এখন সলভ করি। মনে রাখবে 100টা কেমিক্যাল থাকলেও তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সেই দুইটা যার ডেটা দেওয়া আছে। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, তাহলে এটা 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এটার ডেটা দেওয়া আছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট একটা। আর জানতে চাওয়া হয়েছে কত পরিণত করতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, তাহলে প্রশ্ন থেকে জানতে চাওয়া হয়েছে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আর সেকেন্ড কেমিক্যালটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা এখন লিখব ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা লিখব। এরপর আমরা কি করব, এটা নিচে লিখব n ইনটু v ইজ ইকুয়াল টু n ইনটু, সরি আমি বারবার এটা ভুল করে ফেলছি, তোমরা করো না, n ইনটু e ইকুয়াল টু n ইনটু e। মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা। প্রত্যেকটা নিচে এটা লিখব। কোন দুইটা কেমিক্যালকে নিতে হবে, যেই দুইটা কেমিক্যালের জন্য ডেটা দেওয়া আছে তাদের নিচে n e ইজ ইকুয়াল টু n e লিখব। এইবার লক্ষ্য করো, ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করার উপায় হচ্ছে এখানে ভর দেওয়া আছে,
যদি ভর দেওয়া থাকে মোল সংখ্যা বের করার উপায় হচ্ছে W/m ইন্টু ই। আর যদি তাহলে আমরা এখন এই এনটাকে মুছে দিতে পারি, আমরা এনটা মুছে লিখতে পারি W/m। সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য চিন্তা করো, জানতে চাও হচ্ছে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। এখন কতটুকু লাগে এটা তুমি যে কোনো ভাবে বের করতে পারো। সবচেয়ে সহজ কি ভর বের করা। তোমাকে যদি এখানে আয়তন ঘনমাত্রা দিয়ে বের করতে বলতো তাহলে তুমি সেটা করতে, কিন্তু কিছু বলা নাই, সবচেয়ে সহজ হচ্ছে ভর বের করা। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কতটুকু লাগে সেটা গ্রাম এককে প্রকাশ করে দিব। তাহলে এখানেও লিখলাম W/m ইন্টু ই। যেহেতু গ্রামে প্রকাশ করতে চাই আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে, তাহলে এন এর বদলে এখানেও W/m লিখবো। তাহলে আমরা এখন এই কাজটা করতে পারি, এই এন গুলা মুছে দিই পরীক্ষার খাতায়, মুছে দিয়ে এখানে লিখি W/m ইজ ইকুয়াল টু W/m, W/m ইজ ইকুয়াল টু W/m, as simple as that, W/m ইন্টু ই। এখন লক্ষ্য করে দেখো আমার অজানা ডেটা কি বের করতে হবে হচ্ছে এইটা। তার মানে এইটা বাদে বাকি সবগুলো তুমি এই প্রশ্ন করে জানো। কি কি জানি আসো দেখি। ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে 20 গ্রাম, তাহলে W এর মান 20। আণবিক ভর দেওয়া, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা মুখস্থ জানতে হবে 100, নালে যোগ করে বের করতে পারো। তুল্য সংখ্যাটা আমরা একটু পরে লিখবো। সোডিয়াম হাইড্রোক্সাইডের W বের করতে চাই। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, তো 40টা বের করতে হবে। আর এখানে তুল্য সংখ্যাটা লিখতে হবে। এখন তুল্য সংখ্যা বের করার একটা সহজ উপায় আছে। আমি একটা ছোট্ট টিপস দিতে চাই। যদি কোনো ক্ষার থাকে, ক্ষারের হাইড্রোক্সিল যতটা তার তুল্য সংখ্যা তত। তার মানে এখানে হাইড্রোক্সিল কয়টা? একটা, তাহলে তার তুল্য সংখ্যা হবে 1। যদি এমন ক্ষার থাকতো ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বুঝতেই পারছো এখানে হাইড্রোক্সিল 2টা, তাহলে তুল্য সংখ্যা হইতো 2। একইভাবে অ্যাসিডের জন্য অ্যাসিডের হাইড্রোজেন যতটা তার তুল্য সংখ্যা তত। ক্ষারের জন্য ক্ষারের হাইড্রোক্সিল সংখ্যাটা তার তুল্য সংখ্যা তত। তাহলে এটা একটা ছোট্ট টিপস মনে রাখো। আমরা বিক্রিয়া লিখে তুল্য সংখ্যা বের করতে পারি, আর কিছু কিছু টিপসও ব্যবহার করতে পারি। সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সিল হচ্ছে একটা, তাই তার তুল্য সংখ্যা হচ্ছে 1। সো যার যতটা হাইড্রোক্সিল তার তুল্য সংখ্যা তত, যার যতটা হাইড্রোজেন সেই অ্যাসিডের তুল্য সংখ্যা তত, এভাবে মনে রাখা যায়। বা ঝামেলাটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট নিয়ে। ক্যালসিয়াম কার্বনেট তো অ্যাসিডও না ক্ষারও না, তখন কি করব? ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা লবণ। লক্ষ্য করে দেখো ক্যালসিয়াম কার্বনেট এটা কি একটা লবণ না? মনে রাখবে লবণের ক্যাটায়নের চার্জ হচ্ছে তার তুল্য সংখ্যা। ক্যালসিয়ামের চার্জ কত? আমরা জানি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে ক্যালসিয়ামের চার্জ হচ্ছে +2, তাহলে +2 হচ্ছে এখানে তুল্য সংখ্যা। তাহলে আমরা এইখান থেকে অনেক কিছু নতুন শিখলাম। 1 নম্বর, অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে তার হাইড্রোজেনের সংখ্যা, এগুলো খাতায় লিখে রাখতে পারো। 2 নম্বর, ক্ষারের তুল্য সংখ্যা হচ্ছে তার হাইড্রোক্সিলের সংখ্যা। 3 নম্বর, লবণের তুল্য সংখ্যা হচ্ছে তার ক্যাটায়নের মোট চার্জ। যেমন আমি তোমাকে আরেকটু বলার হেল্প করতে চাই, সোডিয়াম কার্বনেট এই লবণটা যদি থাকে তার ক্যাটায়নের চার্জ কত? সোডিয়ামের নিজের চার্জ +1, কিন্তু সোডিয়াম আছে কয়টা? 2টা না, তাহলে ক্যাটায়নের মোট চার্জ হচ্ছে +2, তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হবে 2। খুব ইজিলি আমরা মনে রাখবো অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন, ক্ষারের ক্ষেত্রে হাইড্রোক্সিলের সংখ্যা, আর লবণের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি তার ক্যাটায়নের চার্জ। আমি কিছুক্ষণ তোমাদের সাথে আবার একটু গল্প করে আসতে চাই, যাতে করে আমি কন্টিনিউয়াসলি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আই হোপ তোমরা আমাকে প্রশ্ন কন্টিনিউয়াসলি ছুড়ে দিচ্ছ। ভাইয়া অ্যাসিডের ক্ষেত্রে কি হবে আরেকবার বলেন। তানহা রহমান বলেছে, অলরেডি রিপিট করেছি, অ্যাসিডের হাইড্রোজেনের সংখ্যাই হচ্ছে তার তুল্য সংখ্যা। থ্যাংক ইউ ভেরি মাচ যারা বুঝতে পারছো। আসো এবার আমরা প্রবলেমটাকে সলভ করে ফেলি। তাহলে আমরা তুল্য সংখ্যাগুলো বসিয়ে দিই। ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এখন আমি অঙ্কটা করলি W পেয়ে যাব। এবার আসো তোমাদেরকে দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অঙ্ক আসলো, এটার জন্য কি ক্যালকুলেটর লাগে? কখনোই লাগে না। আমি W লিখতে পারি 20 × 2 × 40 /100। এখন দেখো ছোট্টবেলায় যে সুন্দর কাটাকাটি সিস্টেম শিখেছি, আমি কাটাকাটি করে কিন্তু এখানে অর্ধেক অঙ্ক মিলিয়ে ফেলতে পারি। তাহলে আসো আমরা সেই জিনিসটাকে একটু ট্রাই করি। আমি 0 0 কাটা শুরু করি, কেটে দিলাম। তাহলে 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, অ্যান্সার সম্ভবত আসবে 16 গ্রাম। আমাদের 16 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। দেখো এই অঙ্কটা সলভ করার জন্য কিন্তু তোমাদের কোনো ক্যালকুলেটরের যে খুব দরকার আছে এমন কোনো কথা নেই, আমাদের খুব সহজেই হাতে কাটাকাটি করে সেটা
আমরা করে ফেলতে পারি। এই যে আমি এখন কাটাকাটি করলাম, জাস্ট সেভাবে করবা। তো আশা করি তুমি এতক্ষণ পর্যন্ত আমাদের মেইন মেথডটা বুঝতে পেরেছো। তোমার পুরো অঙ্ক মিলানের মেথড হচ্ছে মূল সংখ্যা গুণন তুল্য সংখ্যা ইজিক্যাল টু মূল সংখ্যা গুণন তুল্য সংখ্যা। এইটা দুই পাশে খালি ম্যাচ করবা, মূল সংখ্যা তুল্য সংখ্যা, মূল সংখ্যা তুল্য সংখ্যা। এরপরে মান বসিয়ে জাস্ট অ্যান্সার চলে আসবে। বড় টাফ জায়গাটা হচ্ছে কোন দুইটাকে কম্পেয়ার করবা সেটা জানতে হবে প্রশ্ন পড়ে। প্রশ্নে যেই দুইজনের তথ্য উপাত্ত দেওয়া থাকবে তাদেরকে নিয়ে এখানে অঙ্ক করতে হবে। আমি তোমাদের জন্য এবার একটু তুল্য সংখ্যা জিনিসটাকে রিপিট করব। তুল্য সংখ্যা জিনিসটাকে আমি একটু সামারি করব। তুল্য সংখ্যা কেন গুরুত্বপূর্ণ, তাহলে আমরা একটু প্রথমে লিখি তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা হচ্ছে তার চার্জের পরিবর্তন, কতখানি চার্জ চেঞ্জ হয়। আমরা অ্যাসিডের ক্ষেত্রে লিখব তার হাইড্রোজেন সংখ্যা, যেমন H2SO4 এর তুল্য সংখ্যা 2, HCl এর তুল্য সংখ্যা 1, তারপরে হচ্ছে HNO3 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। ক্ষারের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে, এই জিনিসগুলো একটু মনে রাখি কারণ আমাদের 9টার ক্লাসে ওইগুলা কাজে লাগবে। ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে তার হাইড্রোক্সিল সংখ্যা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের 1, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 2, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এটা হবে 3। লবণের ক্ষেত্রে আমরা লিখব তার ক্যাটায়নের মোট চার্জ, এটা হচ্ছে তার তুল্য সংখ্যা লবণের ক্ষেত্রে। যেমন সোডিয়াম কার্বনেট তার ক্যাটায়নের মোট চার্জ হচ্ছে +1 × 2 = +2, তার তুল্য সংখ্যা হচ্ছে 2। কারণ সোডিয়ামের চার্জ +1, সোডিয়াম আছে 2টা, তাহলে +2 চার্জ। ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা হচ্ছে 2, সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা হবে 1। আই হোপ আমাদের স্টুডেন্ট ভাই এবং বোনেরা আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। আমি একটু দেখি আপনাদের কারো দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। সো ইয়েস, আমি দেখতে পাচ্ছি রাইসা শাম আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে। ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যাটা দেখা যাচ্ছে না, একটু পাশে লিখে দিই, এটা হচ্ছে 2। ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে 2, বাকি সবাই আই গেস জিনিসটা দেখতে পাচ্ছ। ওকে ভাইয়া, আমি মুছবো না। ওকে, তোমরা অনেকে তুলতে চাচ্ছ তাই আমি একটু সরে দাঁড়ালাম। যারা তুলতে চাচ্ছ তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা যারা বুঝতে এই জিনিসটা লিখতে চাচ্ছ তাদের জন্য আমি বলতে পারি তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো। মোবাইলের ইন্টারনেট কানেকশনটা যখন একটু ভালো হয় একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আওয়ানা ফিয়াদ আমাদের সাথে জয়েন করেছে। অনেক ভালো একটা প্রশ্ন এসেছে ইশতিয়াক আহমেদ অর্ণবের জায়গায়, যে ভাইয়া সব ক্ষেত্রেই কি আয়রন হাইড্রোজেন কার্বন হবে নাকি N × হাইড্রোজেন হবে? হ্যাঁ ইশতিয়াক, তোমার কথাটা ঠিক আছে, তুমি খুব সুন্দর জিনিসটাকে ধরতে পেরেছো। মঞ্জুরুল আলম মারুফ জিজ্ঞেস করেছে ভাইয়া এই সূত্রটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরা এটা নিয়ে আস্তে আস্তে আলোচনায় আসবো, আগে কিছুক্ষণ এটাকে ব্যবহার করে রাখি। ওকে, সো আই গেস তোমরা সবাই একটা সুন্দর স্ক্রিনশট নিয়ে ফেলেছো। থ্যাংক ইউ যারা স্ক্রিনশটটা নিলেন। এবার তোমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন শিখাই। কারা কারা এটা এমসিকিউতে পেয়েছো? তুল্য ভর। তুল্য ভর কিভাবে বের করে? তুল্য ভর বের করা খুবই সহজ, মনে রাখো। তুল্য ভর এর সূত্র হচ্ছে নিজের আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তাহলে তুল্য ভর হচ্ছে নিজের আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে চিন্তা করে দেখো H2SO4 তার তুল্য ভর কত হবে? H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98, আর H2SO4 একটা অ্যাসিড যার হাইড্রোজেন আছে 2টা, তাই একে 2 দিয়ে ভাগ করব। তাহলে 98 কে 2 দিয়ে ভাগ করলে আসে 49। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে 49। যদি এটা বুঝে থাকো এক্ষুনি একটা কুইজ দিচ্ছি, ঝটপট কমেন্টে অ্যানসার করে জানিয়ে দিতে হবে। ঝটপট কমেন্টে অ্যানসার করে জানিয়ে দিতে হবে। আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত? সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত? আই হোপ তোমরা সবাই এই অ্যানসারটা করতে পারবে। আমি অ্যানসারটা অলরেডি বের করে নিয়েছি। আমি দেখি কমেন্টে কয়জন কারেক্ট অ্যানসার দিতে পারে। উপরে আণবিক ভর, নিচে লিখতে হবে তুল্য সংখ্যা, ভাগ দিলেই উত্তরটা বের হয়ে যাবে। আমি তোমাদের কমেন্ট পড়ার জন্য আবার ঝাঁপিয়ে পড়লাম।
আসেন আমরা একটু দেখে নিই কয়জন জিনিসটা পারে। ইয়েস, রেডিয়েন্ট রিয়াদ বেশ ভালো অ্যান্সার দিচ্ছে। নাইমুল ইসলাম নাইম সাহেব অনেক ভালো অ্যান্সার দিয়েছে। অনেকে হাসিব উল্লাহ সোহাম, তার অ্যান্সার কারেক্ট হয়েছে। তানভীর তামান্না রাফা, তোমার অ্যান্সারটা একটু ভুল প্লিজ। ইয়েস, মাইশা ফারজানা অন্তরা কারেক্ট অ্যান্সার দিয়েছে। আমরা প্রায় 50 মিনিট যাবত ক্লাস করছি, আর বেশিক্ষণ না, 15 মিনিটের মতন ক্লাসটা করলে আমরা সুন্দর করে সবকিছু বুঝে যাব। সো প্লিজ, আমরা ক্লাসের অধিকাংশ জিনিস বুঝে ফেলেছি। আমরা মূল সংখ্যা বুঝতে পেরেছি, মূল সংখ্যা বের করা শিখেছি, আমরা তুল্য সংখ্যা বুঝতে পেরেছি, এখন তুল্য ভরে আছি। আর দু একটা অঙ্ক করলে তুমি এই জিনিসটার বসে পরিণত হবে। ইয়েস, মোহতাসিন আহমেদ আসিফ, তার অ্যান্সার কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসো আমরা অ্যান্সারটা একটু বলে দিই। অফকোর্স সোডিয়াম কার্বনেটের জন্য অ্যান্সারটা বের করাটা খুব সহজ। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2। কেন 2? সোডিয়ামের চার্জ হচ্ছে +1। তাহলে ক্যাটায়নের টোটাল চার্জ কত? একটা ক্যাটায়নের চার্জ হচ্ছে +1, দুইটা সোডিয়াম থাকা এই এন্টায়ার জিনিসটার চার্জ হচ্ছে +2, তাই তার তুল্য সংখ্যা হচ্ছে 2। লবণের ক্ষেত্রে ক্যাটায়নের মোট চার্জ হয় তার তুল্য সংখ্যা, আমরা সেটা শিখে নিলাম। যদি এতক্ষণ পর্যন্ত বুঝে থাকো, এই ক্লাসটাতে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। এখন থেকে যা করাবো ছটপট অ্যান্সার চলে আসবে। এখন তোমরা আমাকে বলো, তোমরা কি রেডি র্যাপিড একটা কুইজ রাউন্ড খেলার জন্য? আমি তোমাদেরকে ধুমধাম প্রশ্ন করব, তুমি ধুমধাম কমেন্টে অ্যান্সারটা জানিয়ে দিবে। সো তোমরা রেডি কিনা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যেই বন্ধুরা এখনো ক্লাসটাতে এসে উপস্থিত হয়নি, তাদেরকে জানিয়ে দিও অ্যাটলিস্ট যে আমরা একটা নতুন মেথডে খুব সুন্দর করে তুল্য সংখ্যা, মূল সংখ্যা এগুলো বুঝে আমরা একটা 3 লাইনের মধ্যে একটা বড় ম্যাপ করা শেখা শুরু করেছি। এই ক্লাসটা তাদেরকে অবশ্যই পৌঁছে দিবে। আসো আমরা আমাদের পরের ম্যাথ প্রবলেমের দিকে এগিয়ে যাই। পরের ম্যাথ প্রবলেমটা আরেকটু বেশি নাইস। আমরা ম্যাথ প্রবলেমটা লিখবো, তোমরা ততক্ষণে আমাকে কমেন্টে জানাতে থাকো এবং আমি ম্যাথ প্রবলেমটা এখানে লেখা শুরু করি। 40 সেন্টিমিটার কিউব 0.4 লিটার। এই ম্যাথ প্রবলেমটার একটা স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা মাত্র 2টা জিনিস নিয়ে অঙ্ক করেছি, এবার দেখাবো 3টা জিনিস নিয়ে অঙ্ক করতে হলে কি করতে হয়। আমরা এতক্ষণ যাবত সব অঙ্ক করেছি মাত্র 2টা বিক্রিয়ক নিয়ে, এবার দেখবো 3টা হলে কি করতে হয়, এবং এটাও বেশ নাইস। সবাই সবসময় অঙ্ক পাওয়ার পরে প্রশ্নটাকে 2বার করে পড়তে শিখবে, না হলে প্রশ্ন বুঝতে যদি ঝামেলা থেকে যায় তাহলে কিন্তু অঙ্কের উত্তর আসতে সমস্যা অবশ্যই থাকবে। সো আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছ। পিয়ান খান জানিয়েছে সে রেডি, স্বপ্নচারী জানিয়েছে রেডি। ওকে, হঠাৎ করে এখানে একজন লিখেছে ইসলামিক স্টেটের একজন আমাদের সাথে ক্লাস করছে। ভাই আমি জানি না এখানে কে ওখানে আছে, তাকে প্লিজ সহি সালামতে বাসায় পৌঁছে দিন। জান্নাতুল মাওয়া লিখছে লেট হয়ে গেল আমার। সমস্যা নাই, যাদের ক্লাসটাতে ঢুকতে লেট হয়ে গেছে, এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে 1 ঘন্টার ব্রেক থাকবে, ওই ব্রেকে আপনারা ক্লাসটা দেখে নেবেন, তারপর আমরা রাত 9টার ক্লাসটা শুরু করব, কোনো সমস্যা না। ওকে, ওয়ান্ডারফুল। ইয়েস, আমি দেখতে পাচ্ছি রুবেল চৌধুরী রাজ, সেও রেডি আছে। ইয়াসিন আরাফাত সে রেডি। আসো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তো আমাদের এই প্রবলেমটাতে আয়তন এবং ঘনমাত্রা আসা শুরু করেছে। দেখো এখানে একটা 40 সেন্টিমিটার কিউব আয়তন দেওয়া আছে, এখানে একটা ঘনমাত্রা দেওয়া আছে S, তারপরে একটা অ্যাসিড দেওয়া আছে HCl, তারপরে আরেকটা আয়তন দেওয়া আছে, আরেকটা ঘনমাত্রা দেওয়া আছে, তারপর আরেকটা অ্যাসিড দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড। এই দুইটা অ্যাসিডের দ্রবণকে মিশ্রিত করে ওই মিশ্রণটাকে পূর্ণ প্রশমিত করতে কত সেন্টিমিটার কিউব, তার মানে একটা ভলিউম জানতে চাওয়া হয়েছে। কত সেন্টিমিটার কিউব মানে একটা ভলিউম জানতে চাওয়া হয়েছে। 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া হয়েছে, এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কত ভলিউম লাগবে সেটাই তোমাকে বের করতে বলছে। তাহলে আমি একটু এটাকে ছবি এঁকে দেখাতে চাই। একটা দ্রবণে HCl আছে, আর একটা H2SO4 আছে। এই HCl আর H2SO4 একসাথে মিশালা,
মিশায়া এখানে অনেক বড় অ্যাসিডের দ্রবণ বানাচ্ছ। সেই অ্যাসিডের দ্রবণের সাথে এখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালা। সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.3 মোলার। মেশানোর ফলে এই দ্রবণটা পূর্ণ প্রশমিত হয়। জানতে চাওয়া হলো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম বা আয়তন কত। এই অঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি বছর আসে। এই অঙ্কটা পাওয়াটা খুবই কমন। তো আমাদেরকে একটু বুঝতে হবে কার সাথে কে বিক্রিয়া করছে। সোডিয়াম হাইড্রোক্সাইডটা দুইটা অ্যাসিডের মিশ্রণের সাথে বিক্রিয়া করে। সোডিয়াম হাইড্রোক্সাইডটা দুইটা অ্যাসিডের সাথে মিশ্রণের সাথে বিক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা বোঝার উপায় হচ্ছে সবগুলো অ্যাসিড মিলে সবগুলো ক্ষারের সাথে বিক্রিয়া করে। সবগুলো অ্যাসিড মিলে সবগুলো ক্ষারের সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা এখন লেখার সময় লিখব HCl প্লাস H2SO4 দুইজন মিলে এরা ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটার। তাহলে দেখো সমান সমান চিহ্নের এক পাশে থাকবে সব অ্যাসিড, অন্য পাশে থাকবে সব ক্ষার। অধিকাংশ জিনিস দুইটা তিনটা করে থাকে কোনো সমস্যা নেই। দুই তিনটা অ্যাসিডকে প্লাস প্লাস দিয়ে লিখবা, দুই তিনটা ক্ষারকে প্লাস প্লাস দিয়ে লিখবা। সূত্রটার নাম হচ্ছে এক পাশে অ্যাসিড আমার অন্য পাশে ক্ষার। এক পাশে অ্যাসিড আমার অন্য পাশে ক্ষার। সো আমরা সবাই এই জিনিসগুলোকে জাস্ট সমান সমান চিহ্ন দিয়ে লিখবো। এক পাশে সবগুলো অ্যাসিডকে লিখবো, অন্য পাশে সবগুলো ক্ষারকে লিখবো। সো তাহলেই আমাদের প্রাইমারি কাজটা হয়ে যাবে। আসো এবার আমরা বাকি অংশটুকু অ্যান্সার করে ফেলি। দেখো এটার নিচে লিখবো n into e plus n into e is equivalent to n into e। এবার প্রত্যেকটার মোল সংখ্যা বের করার সূত্র জানতে চাই। আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও প্রত্যেকটার মোল সংখ্যা বের করার জন্য কোন সূত্রটি ব্যবহার করা হবে। মোল সংখ্যা বের করার তিনটি সূত্র আছে। এদের মধ্যে কোনটিকে ব্যবহার করে তুমি এই অঙ্কটি সলভ করতে পারবে, এই মোল সংখ্যাগুলো ব্যবহার বের করতে পারবে, তা আমাকে কমেন্টে জানাও। একটা ছোট্ট হিন্টস হচ্ছে এইখানটাতে আয়তন ঘনমাত্রা ডেটা হিসেবে দেওয়া আছে। তাহলে আয়তন ঘনমাত্রা দেয়া থাকলে কোন জিনিসটা কোন সূত্রটা ব্যবহার করে মোল সংখ্যা বের করতে হয় সেটা আমাদেরকে কমেন্টে একটু জানিয়ে দিতে হবে। সো আমি তোমাদের কমেন্টের জন্য কিন্তু অধীর আগ্রহে এখন অপেক্ষা করে যাচ্ছি। সো আই হোপ তোমরা সবাই এটার অ্যান্সার দিতে পারবে। ইতিমধ্যে আমি বেশ কিছু মাতবর আমার স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি তারা অ্যান্সার মিলিয়ে ফেলেছে, কারণ তারা অনেক ভালো পারছে। আই এম ভেরি প্রাউড অফ দিস স্টুডেন্ট যারা মাতবর, তারা ক্লাসে আমার পড়া একটু ধরার সাথে সাথে বাকিটুকু অঙ্ক করে ফেলছে। বাট স্টিল আমি সবার জন্য আস্তে আস্তে বুঝিয়ে যাব। প্রাণন রহমানের অ্যান্সার কারেক্ট হয়েছে। আমার কথা আমি, জুলকারনাইন হাসান, ওয়াসিফ, রাফা, তানবীর হোসেন অমি, তারপরে মিতুল, তারপর নাইম হোসেন নাইম, রাফি, সম্মান, জুনায়েদ, তোমাদের প্রত্যেকের অ্যান্সার কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বুঝতে পারছো অঙ্কটার মেইন জায়গা কোথায়। তো আমরা সবকিছুর জায়গায় আমরা মোল সংখ্যা বের করার জন্য n = s * v ব্যবহার করব। তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় n এর বদলে লিখি SVE SVE SVE। বাস n গুলোকে আমরা s আর v দিয়ে রিপ্লেস করে দিব। এবার আমাদের খালি মান বসাইলেই হবে। তাহলে দেখো আসো মান বসানো শুরু করি। সবাই আমার সাথে সাথে লক্ষ্য করো। HCl হচ্ছে আয়তন দেওয়া 40, HCl ঘনমাত্রা দেওয়া হচ্ছে 0.4 লিটার, 0.4 মোলার। তার আয়তন দেওয়া হচ্ছে 40 সেন্টিমিটার কিউব। এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। কেন 1000 দিয়ে ভাগ করতে হবে কমেন্টে আমাকে জানাও। এর তুল্য সংখ্যা জানি না, কারণ এটা তুমি লিখবা, আমি এটা বলে দিব না তুল্য সংখ্যা কত হবে। এটা যোগ সালফিউরিক অ্যাসিড, এটা দেওয়া আছে 0.6 মোলার, 50 সেমি কিউব আছে, এটাকে 1000 দিয়ে ভাগ করব। কেন 1000 দিয়ে ভাগ করব কমেন্টে জানাও। আর আমি তুল্য সংখ্যা বলবো না, এই তুল্য সংখ্যাগুলো আপনারা নিজেরা লিখবেন। এই দুইটার যোগফল ইজ ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে 0.3, আমি ধরলাম তার x সেন্টিমিটার কিউব লাগবে, তাহলে সেটা ডিভাইডেড বাই 1000 লিখবো, ইনটু তার তুল্য সংখ্যা কত হবে আপনারা বসাবেন। তো অনেক কিছু কমেন্টে জানাতে হবে। তো প্রথমে আমাকে জানাও এই তিনটা তুল্য সংখ্যা কত হবে। তোমার যদি মনে হয় তিনটা তুল্য সংখ্যাই হবে 2 2 2, আমাকে লিখে দেখাও 2 2 2। তো প্রত্যেকটার কার তুল্য সংখ্যা কত হবে এখানে আমাকে কমেন্ট করে জানাও। সেকেন্ড একটা প্রশ্ন আছে, এইখানে সবাই একটা জিনিস ভুল করে, x সেন্টিমিটার কিউব, কত সেন্টিমিটার কিউব চাওয়া হয়েছে। তো এইখানেও কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হবে।
যে কোনো কিছু যদি সেন্টিমিটার বা মিলিলিটারে দেওয়া থাকে তাকে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে লিটারে চলে আসবে। আমাদের এসভি এই সূত্রটা আমরা ক্লাসের শুরুতেই পড়িয়েছি। এই সূত্রে বলা ছিল এসভি ব্যবহার করতে হলে সবকিছুকে লিটার এককে নিতে হবে। আমি একটু দেখতে চাবো আমার কতজন গুণধর স্টুডেন্ট তুল্য সংখ্যা জিনিসটাকে বের করতে সক্ষম হয়েছে। আমি তাদের অভিনন্দন জানাতে চাই। আমার অনেক স্টুডেন্ট বের করতে পেরেছে, যেমন আজিজুল হাকিম নীরব, মারুফুল হক, তারপরে নিকোলাস এনআর লিখেছে লোল। সে যখন লোল লিখেছে সেটা লিখেছে 101 এরকম লোল। আমি দেখে ভাবছিলাম যে এটাই ফার্স্টে তার অ্যান্সার 101। তারপর আমার কথা আমি, অ্যান্সার কারেক্ট হয়েছে। মাহফুজুর রহমান কারেক্ট। মাহফুজুল, মাইশা ফারজানা অন্তরের কারেক্ট হয়েছে। মুনের অ্যান্সার কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে অ্যান্সারটা হচ্ছে এই তিনটা তুল্য সংখ্যার যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হচ্ছে ফুটবল খেলার একটা পাসের নাম। ফুটবল খেলায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই পাসটা অনেকবার করে থাকে। অ্যান্সারটা হচ্ছে 1-2-1। 1-2-1 ফুটবল খেলার একটা খুব কমন পাসের নাম। যারা ফুটবল খেলো তারা হয়তো জানো। 1-2-1 কেন হলো? HCl আছে একটা, তাই এটার চার্জ 1, এটার তুল্য সংখ্যা 1। সালফিউরিক অ্যাসিড আছে দুইটা, তাই এটা 2। সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সিল আছে একটা, তাই এইটা হচ্ছে 1। তাই 1-2-1 সবগুলো বসিয়ে দিয়েছি। এবার দেখো ধুমধাম, এখানে একটা সহজ ব্যাপার আছে। সবগুলো 1000 কাটাকাটি করে ফেলা যায়। ধুমধাম সবগুলো 1000 কে কাটাকাটি করে ফেলা যায়। কাটাকাটি করার পরে আপনি যদি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে চান, আপনার সমীকরণটা দাঁড়াবে এইরকম। x আসবে 0.4 × 40 যোগ 0.6 × 50 × 2 যোগ 50 × 2। তো এই দুটোকে যোগ করব এবং এইটার সাথে গুণ হিসাবে থাকবে 0.3। তুমি চাইলে ক্যালকুলেটর ছাড়াও এইভাবে হিসাব করতে পারো। পুরো জিনিসটাকে এক পাশে নিয়ে গেলা। এবার দেখো এক পাশে নিয়ে যাওয়ার পর আমরা যদি সাধারণ নিয়মে ক্যালকুলেশন করার চেষ্টা করি, 4 হচ্ছে 16। তাহলে চিন্তা করে দেখো, এটা 160, তাহলে এটা আসবে 16 প্লাস এখানে আছে 100 × 6, তাহলে এটা আসে 60। এটাকে যদি 0.3 দিয়ে গুণ করি, তাহলে দেখো তুমি কিন্তু চাইলে ছোটবেলার মতন যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো। 50 × 2 কত? 100। 100 কে 0.6 দিয়ে গুণ করলে 2 ঘর সরে আসবে, তাই এখানে হলো 60। আর পুরো জিনিসটাই আবার গুণ আছে হচ্ছে 0.3 এর সাথে, 0.3 গুণ থাকলো। 16 আর 16 হচ্ছে 76 × 0.3। 3 6 18 আর 8, হাতে রইল 1। 3 7 21 আর 2 হচ্ছে 22, আর পয়েন্ট থাকে দশমিকে 22.8। আমি তোমাদের সাথেও একটু দেখতে চাই আমার অ্যান্সারটা কি কারেক্ট আছে, নাকি আমি অতিরিক্ত মাতবরি করে ক্যালকুলেশন করতে গিয়ে অ্যান্সারটার 12টা বাজিয়ে দিয়েছি। সবাই বলতে যাচ্ছে হ্যাঁ আমরা আসলে মাতবরি করে 12টা বাজিয়ে দিয়েছি। 253.33, কারেক্ট অ্যান্সার হচ্ছে 253.33। আমি তোমাদের জ্ঞাতার্থে সেটা আরেকবার করে দিচ্ছি। 40 / 1000 × 0.4 × 1, এই জিনিসটা যোগ হবে 50 / 1000 × 0.6 × 2। আমরা এইখানটাতে এসে আমরা ভুল করেছি। 0.6 এর জায়গায় আমরা 0.5 বসিয়েছিলাম, এর কারণে অঙ্কটা ভুল হয়েছিল আগের বার। x divided by 1000 × 0.3 × 1। ওকে, তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করতে গেলে 1000 1000 1000 কেটে ফেলবো এবং পুরো ক্যালকুলেশন আসবে x 40 × 0.4 প্লাস 50 × 0.6 × 2, এবং এই পুরো জিনিসটা গুণ হবে আবার 0.3 দিয়ে। তাহলে পুরো জিনিস ক্যালকুলেট করলে 253.33 সেন্টিমিটার কিউব অ্যান্সার চলে আসবে। তোমরা চাইলে ক্যালকুলেটর ছাড়াও এটাকে বাসায় বসে বসে ক্যালকুলেট করা সম্ভব। আমি একটা কমন ভুল করলাম এবং এটা আসলে ভালো হয়েছে ভুলটা করার কারণে। তুমি দেখলে আমি কি ভুল করেছিলাম। আমি একটু আগে এইখানটাতে মান বসাতে ভুল করেছিলাম। আমি 0.6 এর জায়গায় এই মানটার এখানে সম্ভবত একটা ভুল অন্য মান বসিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার অঙ্কটা তখন ভুল হয়ে গেছে। সো প্লিজ আমাকে কন্টিনিউয়াসলি জানিয়ে দিবে কখনো মানুষ এই ভুলগুলো করে ফেলতে হয়। ওয়ান্ডারফুল, ইয়েস। ও আমার ভুলটা ছিল এইখানে আমি ভাগ করা উচিত ছিল, তো এইখানে 0.3 দিয়ে আমার ভাগ করা উচিত ছিল।
যার কারণে আমার অ্যান্সারটা মিলে নেই এর আগের বার। লক্ষ্য করে থাকো আমার এখানে 0.3 গুণ ছিল, বাঁ দিকে গেলে ভাগ হয়ে যেত, যার কারণে। ওকে, ওয়ান্ডারফুল। আসো এবার আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই। আমাদের পরের ম্যাথটায় আমরা আরো ভালোভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করব। আসলে আমরা সবাই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে এত বেশি অভ্যস্ত যে মাঝে মাঝে ক্যালকুলেটর ছাড়া করতে গেলে সবারই একটু একটু প্রবলেম হয়ে যায়, যেমন আমারও প্রবলেম হয়। প্র্যাকটিস করলে আই গেস সবার ঠিক হয়ে যায়। তো আসো আমরা পরের প্রবলেমে চলে যাই। 164 গ্রাম ভরের এক টুকরা দস্তাকে 200 সেন্টিমিটার কিউব H2SO4 দ্রবণে দ্রবীভূত করার পর দ্রবণের অবশিষ্ট, এই অঙ্কটা পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তাই সবাই একটু আমার সাথে সাথে একবার প্রশ্নটা তুলে নাও। সবাই প্রশ্নটা ভালো করে একবার পড়ো। প্রশ্নটা পড়াটা সবসময় খুবই গুরুত্বপূর্ণ আমার ম্যাথটা সলভ করার জন্য। এবং এই ম্যাথটাতেও তিনটা প্রবলেম রয়েছে, এই ম্যাথটাতেও তিনটা ডিফারেন্ট বিকারক রয়েছে। আমি সবাইকে তাই গুরুত্ব দিয়ে লক্ষ্য করার চেষ্টা করব। তোমরা সবাই একবার একটু প্রশ্ন করে আমাকে বলো কার সাথে কে বিক্রিয়া করছে, মানে সমীকরণ দিয়ে বলো a প্লাস b ইজ ইকুয়াল টু c, মানে কার সাথে কে বিক্রিয়া করবে, সবাই আমাকে কমেন্ট করো। ওকে, যারা বুঝতে পারোনি তারা এই ম্যাথটা করলে আগের অঙ্কটা বুঝতে পারবে। এই ম্যাথটার আগের অঙ্কটা বেসিক্যালি একই সিস্টেমে করা হয়, এই ম্যাথটা এবং আগের অঙ্কটা একই সিস্টেমে করা হয়, তো সবাই বুঝতে পারবে। আমি দেখতে পাচ্ছি এখনো প্রায় অনেক স্টুডেন্ট আমাদের সাথে কিন্তু ক্লাসটাতে রয়েছে। অনেকেই জানিয়েছে যে লিখতে পারছো না, কিছুটা ক্লাসটা ঝাপসা হয়ে যাচ্ছে। এটা আসলে অনেকটাই আমাদের ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। তোমরা যেই কানেকশনটা ব্যবহার করছো সেটা যদি শক্তিশালী না হয় তাহলে অনেক ক্ষেত্রে আমাদের ইন্টারনেট কানেকশন শক্তিশালী হলেও লাভ হবে না। ওকে, তো আসো তোমরা প্রশ্নটা যদি পড়ে ফেলে থাকো আমরা অঙ্কটা করা শুরু করি। সবাই লক্ষ্য করো, 0.164 গ্রাম ভরের এক টুকরা দস্তা আছে। দস্তা মানে কি? দস্তা মানে হচ্ছে জিঙ্ক। তোমরা যদি না জেনে থাকো এটা জানা দরকার। দস্তা মানে হচ্ছে জিঙ্ক। তাহলে 0.164 গ্রাম ভরের এক টুকরা দস্তা বা জিঙ্ক। আমাকে একটু কমেন্টে জানাবা তো জিঙ্কের পারমাণবিক ভর কত। আমাকে একটু কমেন্টে জানাবা জিঙ্কের পারমাণবিক ভর কত। এই অঙ্ক করতে হলে আমাদের সেটা লাগবে। পারমাণবিক ভর না জানলে তুমি অর্ধেক অঙ্কই কিন্তু করতে পারবে না। তো প্লিজ বি কেয়ারফুল, পারমাণবিক ভরগুলো জানতে হবে। জিঙ্কের পারমাণবিক ভর কত একটু কমেন্টে জানাবা। তাহলে জিঙ্কের ভর দেওয়া আছে W। এক টুকরা জিঙ্ককে 200 সেমি কিউব সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের ভলিউম দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের ভলিউম দেওয়া আছে 200। দ্রবীভূত করার পরে অবশিষ্ট দ্রবণকে অবশিষ্ট অ্যাসিডকে প্রশমিত করতে 50 সেমি কিউব, মানে একটা ভলিউম দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ লাগে। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে? সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে? তো এই প্রশ্ন করার পর প্রথম যে প্রশ্নটা হয়, আমরা জানি এক পাশে সবগুলো অ্যাসিড লিখতে হয়, অন্য পাশে সবগুলো ক্ষার লিখতে হয়। আমাদের এখানে কে কে আছে? আমাদের এখানে আছে জিঙ্ক, আমাদের এখানে আছে সালফিউরিক অ্যাসিড এবং এখানে আছে সোডিয়াম কার্বনেট। কার সাথে কে বিক্রিয়া করছে সেটা আমি কমেন্টে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম। আমি উত্তরটা বলে দেওয়ার আগে একটু দেখার চেষ্টা করব কতজন আসলে কমেন্টে নিজেরাই উত্তরটা বের করতে পারে। ওকে, ইতোমধ্যে অনেকে অ্যান্সার বের করে উত্তর বলে দিচ্ছে। আমি এখনো কোনো কারেক্ট অ্যান্সার ধরছি না, আমি তোমাদের কারেক্ট অ্যান্সার গুলো পরে বের করার চেষ্টা করব কতজনের অ্যান্সার কিরকম কারেক্ট হচ্ছে। ওকে, আমি দেখতে পাচ্ছি জিঙ্কের আণবিক ভর বের করতে পেরেছে সানজিদা তাসলিম মিম, পারফেক্ট 65.39, বা আমরা বলে থাকি 65.4
65.4, এটা হচ্ছে আমাদের সবচেয়ে কারেক্ট অ্যান্সার। 65.39 বা আমরা 65.4 বলে থাকি, এটা কারেক্ট অ্যান্সার। রাতুল খান বা রাতুল ভাইয়া আমাদের সবার পরিচিত, উনি এইমাত্র আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে। হ্যালো ভাইয়া, আমরা খুব তাড়াতাড়ি আগামী মঙ্গলবার রাতুল ভাইকে লাইভ ক্লাসে দেখতে পারবো। তো রাতুল ভাই এই মুহূর্তে আমাদের সাথে ক্লাসে আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি সিদরাতুল মুনতাহা, সানজিদা তাসনিম মিম, সাদিয়া ইসলাম, রিমা, মোহাম্মদ ফরহাদ, অমি, ভাস্কর দে, হতাশ বালক, পূজা চৌধুরী, জয়, মিতুল, কৌশিক, তোমাদের সবার কারেক্ট অ্যান্সার হয়েছে। অর্থাৎ তোমরা সবাই জিঙ্কের পারমাণবিক ভর জানো। যারা জিঙ্কেরটা জানো তারা কি বলতে পারো কপারের পারমাণবিক ভর কত? আমরা প্রায় জিঙ্ক আর কপারেরটা ভুলে যাই। জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, এদের পারমাণবিক ভর জানাটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ। ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে এটা তোমাদের কিন্তু জানা থাকতে হবে। এবার একটু বোঝো, আমাদের পুরনো সেই থিওরি আমরা এখানে আবার কাজে লাগবো। পুরনো থিওরিটা কি? এক পাশে অ্যাসিড আর অন্য পাশে ক্ষার। এখন চিন্তা করে দেখো, সোডিয়াম কার্বনেট এটা কি অ্যাসিড না ক্ষার? তোমার কি মনে হয়? আমরা জানি ধাতুগুলো সাধারণত অ্যাসিডের মতন আচরণ, ক্ষারের মতন আচরণ করে। ধাতুগুলো হচ্ছে ক্ষার। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, সোডিয়াম কার্বনেট এইটা কি অ্যাসিড নাকি ক্ষার? আমাকে একটু কমেন্টে জানাবে। সোডিয়াম কার্বনেট এটা অ্যাসিড নাকি ক্ষার সেটা আমাকে কমেন্টে জানাবে। আমরা ধাতুটা বলে দিলাম, জিঙ্ক একটা ধাতু, ধাতু মাত্রই কিন্তু সেটা ক্ষারীয় হয়। ধাতু ক্ষারীয় হবে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আর সোডিয়াম কার্বনেটের অবস্থা কি হবে সেটা আমাদেরকে একটু এক্ষুনি কমেন্ট করে জানাতে হবে। আমি তোমাদের কমেন্টের জন্য এখনো অপেক্ষা করছি। ইয়েস, আমাদের প্রশ্ন ছিল সোডিয়াম কার্বনেট এটা অ্যাসিডের দিকে যাবে না ক্ষারের দিকে যাবে? প্রান্তপল কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, ফার্স্ট ওয়ান। উৎস বড়ুয়া বলেছে সল্ট। আচ্ছা, সল্ট ঠিক আছে, বাট আমরা জানি প্রত্যেকটা সল্ট বা লবণও আইদার অম্লীয় হতে পারে আর ক্ষারীয় হতে পারে। তো বলতে হবে এই লবণটা অম্ল নাকি ক্ষার, কোন দিকে আছে। নীরবের অ্যান্সার কারেক্ট হয়েছে। তো খুব কমন অ্যান্সার হচ্ছে সোডিয়াম কার্বনেট একটা ক্ষারীয় লবণ। সুতরাং এই লবণগুলো সাধারণত ক্ষার হিসাবে ব্যবহার হবে। ধাতুগুলো ক্ষার হিসাবে কাজ করবে, অধিকাংশ লবণই ক্ষার হিসাবে কাজ করবে। এই লবণ এবং ধাতুগুলোকে আমরা ক্ষারের দিকে লিখব। তাহলে আমাদের অঙ্ক করার উপায় হচ্ছে, এক পাশে অ্যাসিড আর অন্য পাশে ক্ষার। তাহলে এক পাশে হবে সালফিউরিক অ্যাসিড, অন্য পাশে জিঙ্ক প্লাস সোডিয়াম কার্বনেট। আই গেস এবার থেকে তুমি অঙ্কটা করতেই পারো। আমরা জানি এটা ইকুয়াল টু n ইনটু e ইকুয়াল টু n ইনটু e প্লাস n ইনটু e। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করতে হবে, তাই এখানে আয়তন ঘনমাত্রা লিখবো Sv ইনটু e। জিঙ্কের ওয়েট বা ভর দেওয়া আছে, তাই এখানে লিখবো W বাই m ইনটু e, কারণ W বাই m দিয়ে আমরা মোল সংখ্যা বের করব এক্ষেত্রে, ইনটু e। আর সোডিয়াম কার্বনেটেরও আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, তাই এখানেও লিখবো Sv ইনটু e। আমাকে আবারও কমেন্টে জানিয়ে দাও তো, এখানে যে তিনটা জিনিস আছে তাদের তুল্য সংখ্যা কত? এই তিনটার তুল্য সংখ্যা কত আমাকে কমেন্টে এক্ষুনি টাইপ করে জানাও। এবং এটার অ্যান্সারটা খুব নাইস। এই তিনজনের তুল্য সংখ্যা কত হবে এটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমি তোমাদের কতখানি তুল্য সংখ্যা বের করার অ্যাবিলিটি গ্রো করেছো সেটা দেখতে যাচ্ছি। এই তিনটা আমাকে একটু কমেন্টে এখনই ধুমধাম কমেন্ট করে জানিয়ে দিবে। আমি তোমাদের কমেন্টের উত্তরের জন্য আবারও অপেক্ষা করছি। দেখি কতজন আমাদেরকে কারেক্ট অ্যান্সারটা বলতে পারো এই তিনটার মধ্যে। একজন জানিয়েছে আনিসুজ্জামান শুভ 1 to 1 অ্যান্সারটা ভুল। ফাইজা ধ্রুব আমাদের সাথে এখন ক্লাস করছে। আমি অপসরি বলেছে কমেন্ট পড়েন না ভাইয়া, খুব খারাপ লাগে, আমি সরি। আসলে অনেক কমেন্ট আসতে থাকে তো হয়তো কখনো কখনো তোমারটা মিস হয়ে যায়, বাট আমি অবশ্যই কমেন্টটা পড়ার চেষ্টা করব। ইয়েস, আজিজুল হাকিম নীরবের অ্যান্সার কারেক্ট হয়েছে। রাহাত মুরাদ বলেছে 0। আমার কথা আমি কারেক্ট অ্যান্সার দিয়েছি, আমি আসলে কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। সালফিউরিক অ্যাসিডেরটা তো 2, এটা আমরা জানি। সোডিয়াম কার্বনেটেরটাও 2, এটাও আমরা জানি। জিঙ্ক হচ্ছে একটা ধাতু, ধাতুর ক্ষেত্রে তার যোজনী হচ্ছে তুল্য সংখ্যা, তাহলে এখানে অ্যান্সার হবে 2। তাহলে 2 2 2 তিনটা 2 বসবে। মনে রাখবে ধাতুর ক্ষেত্রে তার যোজনী হচ্ছে তার তুল্য সংখ্যা, তাহলে এখানেও আমরা বসবে 2। তাহলে তিন জায়গাতেই 2 বসবে। ধাতুর ক্ষেত্রে তার যোজনী হচ্ছে তুল্য সংখ্যা। এবার আমরা মান বসাই। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে হবে, তাই আমরা ঘনমাত্রা জানি না। ভলিউম দেওয়া আছে 200, তাই 200 লিখবো, তাকে 1000 দিয়ে ভাগ করব। এই ভাগটা না করলে আপনার কোনো অঙ্ক মিলবে না, এবং তারপর 2 দিয়ে গুণ দিব। জিঙ্কের ভর দেওয়া আছে 0.164,
আর জিঙ্কের মলিকুলার ওয়েট লেখা আছে 65.4, জিঙ্কের তুল্য সংখ্যা 2। তারপরে সোডিয়াম কার্বনেটের সব দেওয়া আছে, 50 হচ্ছে তার আয়তন, ঘনমাত্রা হচ্ছে 0.1, এবং সোডিয়াম কার্বনেটের একটু মুছে দিলাম, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে এখন তোমার ক্যালকুলেশন করার পালা। তাকে দেখো প্রত্যেক পাশ থেকে কিন্তু 2 2 2 করে কাটা যায়। তারপর ক্যালকুলেশন করো এবং আমাকে জানিয়ে দাও ঘনমাত্রা এস কত হবে। সবাই ক্যালকুলেশন করো এবং জানিয়ে দাও আমাদের ঘনমাত্রা এস কত হবে। সবাই ক্যালকুলেশন শুরু করে দাও, ঘনমাত্রা এস কত হবে সেটা বের করার জন্য। আমি তোমাদের কমেন্ট পড়ার জন্য অপেক্ষা করছি। এই পুরো ক্যালকুলেশনটা শেষ করো এবং তার ঘনমাত্রা এস বের করে দাও। হতাশ বালক হতাশ হয়ে জানিয়েছে, তার নাকি আমি কমেন্ট পড়িনি, আমি আন্তরিকভাবে দুঃখিত হতাশ বালক। তোমাকে হতাশ করব না, তোমার কমেন্ট আবার পড়বো। নীলিমা বলেছে তার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। ইয়েস, যারা আমাদের এই ভর্তি পরীক্ষার সময় এই কমেন্টে বেশি বেশি কারেক্ট অ্যান্সার দিবে, আমরা চেষ্টা করব আমাদের ভর্তি পরীক্ষার পরে এই অতিরিক্ত ভালো স্টুডেন্ট গুলো যারা অ্যাটলিস্ট প্রত্যেকদিন আমাদের ক্লাস থেকে কমেন্ট করে, তাদেরকে নিয়ে আমরা একটা 10 মিনিট স্কুল কার্নিভাল করতে, যেখানে আমরা তোমাদের সবার সাথে পরিচয় হওয়ার চেষ্টা করব। ওকে, আমি কারেক্ট অ্যান্সার অলরেডি মনে হয় দেখা শুরু করেছি। আমি ঘনমাত্রাগুলো কারেক্ট অ্যান্সারে দেখতে চাচ্ছি। ইয়েস, অনেকে অনেক রকম অ্যান্সার আসছে। এখানে তো এত মত বিরোধ হওয়ার কথা না, ইটস প্রিটি মাচ সিম্পল। সবাই 0.1 ইন্টু সোডিয়াম কার্বনেট, এখানে কিন্তু 2 দিয়ে গুণ হবে, যদি সেটা মিস করে থাকো 2 দিয়ে গুণ হবে। আমার মতে কারেক্ট অ্যান্সার হচ্ছে 0.375 মোলার। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেকেই দেওয়ার চেষ্টা করছো। 0.0375 অনেকের কারেক্ট অ্যান্সার চলে আসছে। আমি তোমাদের জ্ঞাতার্থে এই অঙ্কটা যে বই থেকে নেওয়া, সেখান থেকে উত্তরটা দেখে তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে করে কার অ্যান্সারটি পারফেক্টলি হয়েছে। 0.0375 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো 0.0375 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি মাত্র বই থেকে দেখে বলে দিলাম। সো 0.0375 এটা যাদের কারেক্ট অ্যান্সার এসেছে তাদের অ্যান্সার 100% কারেক্ট হয়েছে। আই ক্যান অ্যাসিউর ইউ 0.03075। এবং এই অঙ্কটা যদি বুঝে থাকো, এই জাতীয় অঙ্কই ভর্তি পরীক্ষায় বেশি আসবে। কারণ এই অঙ্কটা করতে গেলে, সত্যি কথা লিখে করতে গেলে এই অঙ্কটা করতে 2 পেজ লাগবে। সেই অঙ্কটাকে আমরা 3 লাইনের 4 লাইনের মধ্যে করে ফেলছি। কিভাবে? আমাদের সিস্টেমটা হচ্ছে এক পাশে সব অ্যাসিড যাবে, অন্য পাশে ক্ষার, মানে এই জিনিসগুলো ওইটার সাথে বিক্রিয়া করে এবং তাদের মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা ইকুয়াল টু মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা। তাহলে আজকের ক্লাসের সামারি হচ্ছে, এখন আসো আমরা আজকের ক্লাসের একটা সামারি করি যে আজকের ক্লাস থেকে আমরা কি শিখতে পারলাম। আমরা মাত্র 2 মিনিটের মধ্যে এই ক্লাসটা শেষ করে দিব। তো তার আগে একটা সামারি করি। আমাদেরকে প্রশ্ন করে বের করতে হবে কারা কারা বিক্রিয়া করে। ধরা গেল এ আর বি তারা দুইজন মিলে সি এর সাথে বিক্রিয়া করে। কারা কারা বিক্রিয়া করে সেটা বুঝতে হবে। এটা বোঝার জন্য উপায় হচ্ছে যাদের জন্য প্রশ্নে ডেটা দেওয়া থাকবে তাদেরকে এখানে লিখতে হয় মোটামুটি। এরপরে মনে রাখতে হবে এদের মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা ইকুয়াল টু এই পাশের মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা। এইখানে যতগুলো জিনিস আছে তাদের মোল সংখ্যা তুল্য সংখ্যার সমষ্টি এই পাশের সবগুলো জিনিসের মোল সংখ্যা তুল্য সংখ্যার জিনিসের সমষ্টির সমান হয়ে থাকে। তারপরে এই মোল সংখ্যাগুলোকে আমরা 3টা সূত্র শিখেছি, W/M, S/V আর PV/RT। 3টা সূত্রের মধ্যে যে কোনো সূত্র ব্যবহার করে এগুলোকে রিপ্লেস করব। তো এই মোল সংখ্যাগুলোকে আমরা W/M, SV, PV/RT দিয়ে রিপ্লেস করব। কিভাবে করতে হয় সেটাও আমরা ক্লাসে শিখেছি। আর তুল্য সংখ্যাগুলো আমরা বের করব। তুল্য সংখ্যাগুলো অ্যাসিড হলে হাইড্রোজেনের সংখ্যা, ক্ষার হলে তার হাইড্রোক্সিলের সংখ্যা, ক্যাটায়ন হলে সেই ক্যাটায়নের লবণ হলে তার ক্যাটায়নের চার্জের সংখ্যা, আর ধাতু হলে তার যোজনী। এই জিনিসগুলো দিয়ে তার তুল্য সংখ্যা বের করব। বসিয়ে ক্যালকুলেশন করলে এর পরের লাইনে যে কোনো অ্যান্সার বের হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে রাসায়নিক গণনার অঙ্কের উত্তর মিলানোর জন্য তুল্য সংখ্যা পদ্ধতি। তুল্য সংখ্যা পদ্ধতি খুবই অ্যামেজিং, বাট এটা নিয়ে অনেক প্র্যাকটিস করতে হয়। প্রথম দিন করতে গেলে সব অঙ্কের উত্তর মিলবে না।
তাই আপনাদেরকে ঠিক আধা ঘন্টা পরে রাত 9টায় আমাদের পরবর্তী সেকেন্ড ক্লাসটা শুরু হবে জারণ বিজারণের উপর, এবং আমি সেম পদ্ধতিতে জারণ বিজারণের অঙ্কগুলো করাবো। জারণ বিজারণের 10-15 পেজ যত বড় অঙ্কই থাকুক না কেন আমরা তুল্য সংখ্যা দিয়ে করে ফেলতে পারবো। সো যারা আমাদের এই প্রথম ক্লাসটি করেছো অবশ্যই সেকেন্ড ক্লাসটিতে জয়েন করবে। যেই বন্ধুরা ফার্স্ট ক্লাসটি মিস করেছে তাদেরকে এক্ষুনি ক্লাসটা শেয়ার করে জানিয়ে দাও, তারা যাতে সেকেন্ড ক্লাসটা শুরু হওয়ার আগে ফার্স্ট ক্লাসটা দেখে শিখতে পারে। তাই আমি আর এই ক্লাসটাকে লেন্দি করব না, তোমরা আমাকে একটু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের এই প্রথম ক্লাসটা করতে, এবং কি কি জিনিস আমরা আরো উন্নতি করতে পারি, বা আমাদের কাছে পরবর্তী ক্লাসে তোমরা কি কি জিনিস দেখতে পাচ্ছ। রাফনুন হাসান আমাকে বলেছে, ভাইয়া আপনার লেখার স্বাস্থ্য ভালো। থ্যাংক ইউ। আমার নিজের স্বাস্থ্যও ভালো এবং আমার লেখার স্বাস্থ্য বেশ ভালো হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই ক্লাসটাকে আর লেন্দি করছি না, আর তোমাদের সবার সাথে রাত 9টার সময় জারণ বিজারণের অঙ্ক তুল্য সংখ্যা দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব, এবং অনেক বড় বড় অঙ্ক কয়েক সেকেন্ডে করে ফেলবো সেই আশাবাদ ব্যক্ত করে রাত 9টার ক্লাসে তোমার বন্ধু সমেত তুমি চলে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। 30 মিনিট পর তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত গুড বাই অ্যান্ড নেভার স্টপ লার্নিং।